আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল নূর তুষার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বইটা পড়াশোনা করছি। তো আজকে আমি তোমাদের যেই চ্যাপ্টারের উপর ক্লাস নিব এটা হচ্ছে কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 8, যেটা হচ্ছে রসায়ন ও শক্তি। ঠিক আছে, সো ক্লাসটা শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই যে এই চ্যাপ্টারটা তোমরা যদি পেজ ওয়াইজ হিসাব করো যে কয়টা পেজ আছে, তখন দেখবে যে এই চ্যাপ্টারটা অনেক বড়। বাট অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা কিন্তু ভাই এত বড় না। হ্যাঁ, এত বড় না কোন সেন্সে? এখানে টপিক কিন্তু ফিক্সড, টপিক কিন্তু জাস্ট কয়েকটা আছে। কি কি টপিক ভাইয়া? প্রথমে আছে তোমার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপ হারে বিক্রিয়া কি, দেন একটু কথাবার্তা, দেন বলছে যে বন্ধন শক্তি কি জিনিস, এই বন্ধন শক্তি তুমি কিভাবে নির্ণয় করবা, তারপরে একটু কথাবার্তা, দেন তোমার আরেকটু গেছে, দেন তোমার রাসায়নিক যে আমরা শক্তি বা রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপাদন কিভাবে করতে পারি এগুলা নিয়ে একটু কথাবার্তা বলছে। দেন আমাদের পরিবেশের উপর কি মানে প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে কথা বলছে। দেন আমরা কিভাবে বিশুদ্ধ জ্বালানি ইউজ করলে আমরা কিভাবে সুফল পেতে পারি সেগুলো নিয়ে আলোচনা করছে। মানে এরকম বেশ কিছু কথাবার্তা আছে। সো এইরকম এই চ্যাপ্টারে কথাবার্তার পরিমাণটা একটু বেশি। ঠিক আছে, সো এটা মানে এমন না যে এগুলো তোমার হচ্ছে নেগলেজিবল জিনিস বা এগুলো তোমার জানতে হবে না, ব্যাপারটা কিন্তু এমন না, অবশ্যই জানতে হবে। বাট এই যে কথাবার্তা যেগুলো আছে এগুলো হচ্ছে তুমি রিডিং লাইন টু লাইন পড়ে বুঝতে পারবা। সো এগুলোতে তোমার কোনো পেইন হওয়ার কথা না। কিন্তু তোমার পেইন কোথায় হবে? পেইন হবে তোমার হচ্ছে বন্ধন শক্তির মানগুলো ম্যাথগুলো করার সময়। পেইন কোথায় হবে? পেইন হবে তোমার তুমি যখন হচ্ছে তড়িৎ রাসায়নিক চ্যাপ্টারটা করবা, যখন যে ইলেকট্রোকেমিস্ট্রি যেটা তোমার তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, এগুলাতে তোমাদের একটু ঝামেলা হওয়ার প্রবণতা বেশি। সো আমি এই ক্লাসে কি করব, এই ক্লাসে যে ইজি জিনিসগুলো আছে যেমন বাংলা কথাবার্তা, এগুলাতে আমি খুব বেশি টাইম দিব না। হ্যাঁ, এগুলাতে তোমাকে মূল কথাটা বলে দিব। বাট যেগুলো তোমার হচ্ছে ঝামেলা হইতে পারে, যেখানে তোমার বুঝতে কষ্ট হইতে পারে, বাট যেগুলো তোমাদের পেইন হইতে পারে, সেগুলাতে আমি বেশি টাইম দিব। সো ওই জন্য এই ক্লাসটা মেইনলি তোমার হচ্ছে জাস্ট তোমার যেগুলো পেইন লাগবে শুধু ওগুলো নিয়েই আলোচনা হবে বেশিরভাগ। ওকে, সো ওই জন্য এই ক্লাসটা তোমাদের একটু ক্লামজি লাগতে পারে, এই ক্লাসটা তোমাদের একটু ধরো হার্ড লাগতে পারে। তো যদি তোমার মনে হয় যে ক্লাসটা করার সময় তোমার হচ্ছে ব্রেনে খুব চাপ পড়তেছে, তুমি নিতে পারতেছো না লোড, দেন কি করবা? দেন তুমি একটা ব্রেক নিয়ে ক্লাস করবা। তুমি করবা কি, ধরো 20 মিনিট দেখলা, দেন হচ্ছে একটা ব্রেক নিয়ে আসো। তুমি ধরো ব্রেকটা হইতে পারে আধা ঘন্টা, জাস্ট রিল্যাক্স হও। রিল্যাক্স হওয়ার পর দেন আসে বাকি 20 মিনিট দেখো, আবার ব্রেক নাও, আবার 20 মিনিট করো। বাট তুমি যদি ওয়ার্দি হও, তুমি যদি পারো, তাহলে তুমি হচ্ছে 30 মিনিট করে দেখবা। বাট তুমি যদি পসিবল হয় পুরো লেকচারটা একবারে দেখে নিবা। ইটস আপ টু ইউ। যদি মনে হয় যে ভাই আমি নিতে পারতেছি না, দেন একটা ব্রেক নাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর ক্লাসগুলো যখন করবা, এটা কিন্তু ভাই কোনো মুভি দেখতেছো না তুমি। সো অবশ্যই তোমার হচ্ছে কি করা লাগবে, খাতা কলম নিয়ে বসে ম্যাথ করা লাগবে। আমি যেগুলো বলতেছি এগুলো তোমার করা লাগবে, আমি যেটা লিখতেছি তোমাদের সেগুলো লিখতে হবে, তাইলে এটা তোমার ক্লাস হবে। নাইলে এটা কিন্তু মুভির মতো যদি দেখো, মুভি যেমন তুমি একদিন দেখে তোমাকে যদি পরের দিন মুভি সম্পর্কে কোশ্চেন করা হয় তখন পারবা। হ্যাঁ, বেসিক কোশ্চেনগুলো পারবা। যেমন আমি যদি কয়েকটা মুভির কথা বলি, যেমন আমি যদি বলি যে তুমি ইন্টারস্টেলার মুভির কথা যদি আমি বলি, যে ওইখানে মুভিটা কী নিয়ে, তুমি বলতে পারো হ্যাঁ ভাই মুভিটা হচ্ছে ওই আমার মহাকাশে গিয়েছিল হ্যান ত্যান এগুলো নিয়ে। আর আমি যদি বলি মুভিটা যে একটা রোবট ছিল, রোবটটার নাম কি, তখন তুমি হচ্ছে ভুলে যাবা। আবার যদি বলি যে রোবট যে ছিল তার গায়ে কয়টা দাগ ছিল বলো তো, বা তার গায়ে কি কোড লেখা ছিল, দেন তুমি বুঝতে পারবে না। কেন? কারণ মুভিতে আমরা অত ডিটেলস নোটিস করি না, তাই না? তো পড়াশোনা তো ভাই মুভির মতো না, পড়াশোনা তো তোমার মনে রাখতে হবে, তাই না? সো অবশ্যই তোমার খাতা কলম নিয়ে বসে দেন হচ্ছে ভিডিও দেখতে হবে, আর আমি যেগুলো লিখবো তোমাদের সেগুলো লেখা লাগবে। ওকে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। সো প্রথমে আমরা রাসায়নিক শক্তি নিয়ে আলোচনা করব। সো রাসায়নিক শক্তি কি জিনিস ভাই? দেখো কি বলছে যে একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে, আবার একটি অণু আরেকটি অণুর সাথে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে। এই যে শক্তিগুলো এগুলোকে বলা হয় রাসায়নিক শক্তি। মানে কি, যে যদি তোমার একটা পরমাণু হয় তাহলেও ভিডিও পারে একটা পরমাণু যেই শক্তি দিয়ে কানেক্টেড থাকে, বা একটা তোমার অণু আরেকটা অণু যেভাবে কানেক্টেড থাকে, ওই দুটাই হচ্ছে তোমার রাসায়নিক শক্তি। ঠিক আছে, তো এখন আসো কি বন্ধন শক্তি। তো এগুলো কিন্তু ভাই বাংলা কথাবার্তা, এগুলো আমি একটু ফাস্ট যাচ্ছি, হ্যাঁ একটু রিলেট করিও। আর যদি তোমার বুঝতে কষ্ট হয় এগুলো একটু রিডিং করলে বুঝতে পারবা, এখানে তেমন মেজর কিছু না। সো বন্ধন শক্তি বলছে কি, বন্ধনে আবদ্ধ একটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। এইটা একটু ভালো মতো দেখবা যে বন্ধন শক্তি কি জিনিস। বন্ধনে আবদ্ধ একটি পরমাণু যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে। এখন বন্ধন কি ভাইয়া? বন্ধন হচ্ছে পারিবারিক বন্ধন শুনছো তুমি, তারপরে সামাজিক বন্ধন শুনছো তুমি। এখন কথা হচ্ছে এই বন্ধন জিনিসটা কি? বন্ধন মানে হচ্ছে একটা কানেকশন, তাই না? সো মনে করো একটা যৌগ আছে তোমার কাছে, যৌগটা মনে করো হচ্ছে তুমি ধরো যৌগটা হচ্ছে তোমার মনে করো হাইড্রোজেন। হ্যাঁ, যৌগটা মনে করো তোমার হাইড্রোজেন। সো কি দুইটা হাইড্রোজেন একসাথে আছে না, H2 মানে কি ভাই? একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন। এরা যেই শক্তি দিয়ে পরস্পর কানেক্টেড আছে, আলাদা হয়ে জানি যে কানেক্টেড আছে যেই শক্তিটা দিয়ে, সেটাকে বলা হয় বন্ধন শক্তি। ঠিক আছে, এখন
এখানে একটা দাগ দিয়ে এই বন্ধন শক্তিটা বোঝানো, মানে শক্তিটা না, এখানে দাগ দিয়ে বন্ডটা বোঝানো হয় যে এদের মধ্যে মানে এরা কানেক্টেড, এই একটা দাগ দিয়ে। এখন আমরা দাগ দিয়ে বুঝাইলেও রিয়েল লাইফে বন্ধন গঠন হয় ইলেকট্রন দিয়ে। তোমরা জানো যে হাইড্রোজেন হাইড্রোজেন কি দিয়ে বন্ধন ঘটে? ইলেকট্রন শেয়ার করে, সমযোজী বন্ধন। সো অ্যাকচুয়ালি যেটা ঘটে, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, মাঝখানে এরকম দাগ থাকে না, মাঝখানে থাকে ইলেকট্রন, ঠিক আছে? সো একটা বন্ধন গঠন করতে তোমার দুইটা ইলেকট্রন দরকার, একটা ইলেকট্রন এ দিবে, একটা ইলেকট্রন ও দিবে। এন্ড কে দিবে ডাজন্ট ম্যাটার, যদি এটা সন্নিবেশ বন্ধন হয়ে যায়, সন্নিবেশ সমযোজী, তখন তোমার দুইটা ইলেকট্রন একজনই দেয়। সো আশা করি তোমরা এগুলো সম্বন্ধে জানো। যদি না জানো তাহলে হচ্ছে আমাকে নক করিও, বা আমাদের পেজে মেসেজ দিও, বা আমাদের যে গ্রুপে ডিসকাশন গ্রুপ আছে এখানে তোমার প্রবলেম পোস্ট করিও, তোমাকে সলভ করে দেওয়ার ট্রাই করা হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যখন আবার ইলেকট্রন দিয়ে দেখাবা তখন আবার ওই দাগটা দেওয়ার দরকার নেই, হ্যাঁ? আর নর্মালি আমরা বারবার ইলেকট্রন দিয়ে দেখাই না, ওই জন্য আমরা আমাদের সুবিধার জন্য দাগ দিয়ে দেখাই। সো এরা যে কানেক্টেড আছে, এরা কানেক্টেড থাকার জন্য তো একটা শক্তি লাগবে, তাই না? যদি আমি একটা শক্তি না দিই, এরা তো আলাদা হয়ে এ চলে যাবে এইদিকে, এই চলে যাবে এইদিকে, এরা কানেক্টেড না। সো কানেক্টেড রাখার জন্য যে শক্তিটা আমাকে দিতে হবে, এদেরকে বন্ধনে রাখার জন্য, বন্ধনে আবদ্ধ রাখার জন্য যে শক্তিটা দিতে লাগবে, সেটা হচ্ছে বন্ধন শক্তি, ঠিক আছে? ওকে, দেন আসো আন্তঃআণবিক শক্তি কাকে বলে? আন্তঃআণবিক শক্তি হচ্ছে, এটা হচ্ছে মূল কথা, যে এটাও ওই কাইন্ড অফ সিমিলার শক্তি। তোমার হচ্ছে কোনো একটা যৌগের অণুগুলাকে পরস্পর কানেক্টেড করে রাখতে যেই শক্তিটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। সো এগুলো সম্বন্ধে তোমরা পড়ছো আগের চ্যাপ্টারগুলোতে। তোমরা আশা করি যে আমরা যে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, কিন্তু তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে যে অন্যান্য আছে যেমন তরল, তার আন্তঃআণবিক শক্তি কঠিনের থেকে একটু কম, আর যে গ্যাসীয় পদার্থ তার আন্তঃআণবিক শক্তি আরও কম, ঠিক আছে? সো ওগুলো সম্বন্ধে আশা করি আইডিয়া আছে। চলো পরেরটায় যাই। সো দেন কি বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর। সো দেখলাম আমরা হচ্ছে আমাদের যেই তোমার হচ্ছে ইয়াগুলো আছে, যৌগগুলো আছে, এদের মধ্যে কি থাকে ভাইয়া? এদের মধ্যে শক্তি থাকে। কি শক্তি? বন্ধন শক্তি। সো শক্তি যদি থাকে, তুমি চাইলে কি করতে পারো? সেই শক্তিটাকে অন্য কোনো শক্তিতে ট্রান্সফর্ম করতে পারো। ওকে, আচ্ছা এখানে আজান দিচ্ছে, সো আমরা আজানের জন্য একটু ব্রেক নিব, ব্রেক নিয়ে আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করবো, ঠিক আছে? ওকে, তো আজানের পর আমরা ফিরে আসলাম। সো যেটা বলতেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর। সো তোমরা দেখলা যে রাসায়নিক যে পদার্থগুলো আছে, এগুলোর মধ্যে বিভিন্ন শক্তি থাকে। কি শক্তি ভাইয়া? বিভিন্ন বন্ধন শক্তি থাকে, আন্তঃআণবিক শক্তি থাকে। সো তুমি চাইলে সেই শক্তিগুলোকে ট্রান্সফর্ম করে তোমার ইউজেবল শক্তিতে রূপান্তর করতে পারো। তোমার ইউজেবল শক্তি কি হতে পারে? হতে পারে তাপ শক্তি, হতে পারে তোমার বিদ্যুৎ শক্তি, বা অন্য কোনো শক্তি, ঠিক আছে? সো আমরা এখন দেখবো যে এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। সো এর কয়েকটা উদাহরণ তোমরা অলরেডি দেখে আসছো। কেমন? যেমন দেখো, কয়লা তোমরা পুড়াইছো না? কয়লা পুড়াইলে তোমার তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, দেন কি হচ্ছে, চুনকে পানিতে রাখলে পানি গরম হয়। সো এটা হচ্ছে টেস্ট করবা, যদি তোমরা পারো কোনো একটা চুন নিবা দোকান থেকে, নিয়ে শুকনো একটা চুন নিবা, সেটাকে তুমি একটা কোনো একটা পাত্রে রেখে তুমি পানি ঢালো, দেখবা যে পানিটা খুব গরম হয়ে গেছে। হাত দিতে যাইও না, নর্মালি দেখবা যে পানিটা অনেক গরম, মানে বুঝতে পারবা। যদি বুঝতে না পারো, যদি মনে করো ঠান্ডা, দেন একটু টেস্ট করিও আর কি। দেন কি হয়েছে ভাই, এরকম আর কি অনেক উদাহরণ আছে। সো এখানে আরও অনেকগুলো উদাহরণ দিছে, সো এগুলো রিডিং করবা। সো এইভাবে আমরা কোনো একটা বিক্রিয়ায় যেই শক্তিটা থাকে সেটা আমরা ইউজেবল শক্তিতে রূপান্তর করতে পারি, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস জানো যে আমরা কি করি, শক্তির তোমার জাস্ট রূপান্তর করি, এক রূপ থেকে আরেক রূপে ট্রান্সফর্ম করি। আমরা শক্তি ক্রিয়েট করতে পারি না, কিংবা শক্তি ধ্বংস করতে পারি না। সো এখানে যে তোমার কোনো একটা রাসায়নিক পদার্থের মধ্যে যেই শক্তিটা থাকে, সেটাকে আমরা বিভিন্নভাবে আমাদের ইউজেবল শক্তিতে রূপান্তর করতে পারি, ঠিক আছে? সো ওইটাই হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। এখন আসো শক্তি পরিমাপের একক কি। সো আগে শক্তি পরিমাপ করার জন্য ক্যালোরি ইউজ করা হতো। সো ক্যালোরি ইউজ করা হতো। ক্যালোরি জিনিসটা কি? এটা বলা হতো যে 1 গ্রাম পানির তাপমাত্রা তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাও, তাহলে যেই পরিমাণ তাপ দেওয়া লাগবে সেটাই হচ্ছে পানির তোমার, সেটাই হচ্ছে 1 ক্যালোরি, হ্যাঁ? সো পরবর্তীতে দেখা গেল যে ক্যালোরি এককটা অনেক ছোট, সো ওই জন্য আমরা পরবর্তীতে কিলো ক্যালোরি ইউজ করতাম। সো এগুলো গেলো আগের ঘটনা। বাট যখন এসআই এককগুলো নির্ধারণ করা হচ্ছিল, তখন হচ্ছে ক্যালোরিকে বাদ দেওয়া হয়, এসআই এককে আনা হয় জুল, হ্যাঁ? সো জুল জিনিসটা কি, এটা তোমার ফিজিক্সে পড়ে আসছো, সো আশা করি জানো। আর যদি তুমি কেমিস্ট্রি ভাষায় বলতে চাও, দেন কি করবা, যে 1 গ্রাম পানি যেই কথাটা বললাম আমরা, সো তুমি হচ্ছে এখানে যদি তুমি হচ্ছে এসআই এককে কনভার্ট করে কাজ করো, তাহলে দেখবা যে মোটামুটি সেম জিনিস, হ্যাঁ? আচ্ছা, জুল নিয়ে খুব বেশি কথা বলতেছি না, কারণ ফিজিক্সে শিখছো। দেন তোমার ক্যালোরি আর জুলের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 1 ক্যালোরির মানে হচ্ছে তোমার 4.18 জুল, ঠিক আছে? ওকে, সো এই গেল তোমার হচ্ছে শক্তি। এবার আসো তোমার হচ্ছে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তো এখন তোমার হচ্ছে
এটা জিনিস আশা করি তোমরা আগের চ্যাপ্টারে দেখছিলা যে ডেল্টা এই জিনিসটা কি। ডেল্টা ছিল তোমার এনথালপির পরিবর্তন বা কতটুকু তাপ উৎপন্ন হয়েছে বা কতটুকু তাপ গ্রহণ করছে তার একটা পরিমাপ, তাই না? সো তাপের পরিবর্তনকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করতে পারি। সো বিক্রিয়া তোমরা দুই প্রকার জানো, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা তাপহারী। তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে বিক্রিয়া করার ফলে বিক্রিয়কগুলো যখন উৎপাদে রূপান্তর হয় বা বিক্রিয়াটা যখন কমপ্লিট হয় দেন কী হবে? হ্যাঁ, দেন তোমার কি তাপ উৎপন্ন হয়, পরিবেশে তাপ ছেড়ে দেয়। আর তাপহারী বিক্রিয়া কী হয় ভাইয়া? তাপহারী বিক্রিয়ায় সে হচ্ছে যখন বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় দেন কি তাপ গ্রহণ করে। সো তোমার আশেপাশে থাকলে তোমার ঠান্ডা লাগবে। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হয়, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ হয়। সেই কথাটা তোমাদের আমি আগের চ্যাপ্টারে বলছিলাম, মনে আছে? সো এবার দেখো যে কেন পজিটিভ হচ্ছে আর কেন নেগেটিভ হচ্ছে। সো ডেল্টা এইচ আমরা কীভাবে বের করি সেটার আনসারটাই হচ্ছে এটা। সো দেখো ডেল্টা এইচটা আমরা বের করার ফর্মুলা হচ্ছে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। সো এখন তোমাদের একটু দেখাই জিনিসটা। সো তোমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গ্রাফ। হ্যাঁ, তোমাকে গ্রাফ দিবে আপনি। আচ্ছা, কালার চেঞ্জ করি। তোমাদের এরকম একটা গ্রাফ দেবে, হ্যাঁ, দিয়ে বলবে যে এটা হচ্ছে আমার E1, এটা ধরো E2। হ্যাঁ, E1 কি? প্রথমটা হচ্ছে তোমার বিক্রিয়ক অবস্থায়। সো এটা হচ্ছে তোমার বিক্রিয়কের শক্তি আর এটা হচ্ছে তোমার উৎপাদের শক্তি। সিমিলারলি এখানে তোমাকে E1 E2 যদি বলি সেম জিনিস, প্রথমটা হচ্ছে বিক্রিয়কের শক্তি, পরটা হচ্ছে উৎপাদের শক্তি। তোমাকে বলবে যেখানে ভাই এই গ্রাফটা কি তাপ উৎপাদী বিক্রিয়া রিপ্রেজেন্ট করে নাকি এই গ্রাফটা তাপ উৎপাদী বিক্রিয়া রিপ্রেজেন্ট করে। সো এটা কিভাবে বুঝবা ভাইয়া? দেখো সিম্পল জিনিস একটা বুঝো যে দেখো গ্রাফিক্যালি প্রথমে যাই, পরে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি যাবো। হ্যাঁ, সো দেখো এটা ছিল বিক্রিয়ক। সো আমি যদি এটা এখানে ভ্যালু দেই, এখানে তো ভ্যালু দেওয়া হয় নাই, আমি যদি ভ্যালু দেই, ধরো আমি বললাম যে এটা 0, এখানে 10, ধরো আমি এটা 20, এটা 30, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50, এরকম আছে। সিমিলারলি এটার ক্ষেত্রেও ধরো নাম দেই, আচ্ছা, সো আমরা হচ্ছে ভ্যালু দেই 10, ধরো এটা হচ্ছে 20, এটা ধরো 30, এটা 40, এটা 50। ওকে, আচ্ছা। সো এখন E1 মানে কি ভাইয়া? এই পয়েন্টটা। সো এই পয়েন্টে কি হয়েছে? এই পয়েন্টে তার টোটাল এনার্জি হচ্ছে 20 জুল। ঠিক আছে, তার কাছে 20 জুল এনার্জি আছে। এখন সে যখন বিক্রিয়া করবে তখন এটা এনার্জি লাগবে বেশি। হ্যাঁ, এখানে একটা সক্রিয়ণ শক্তির ব্যাপার স্যাপার আছে। তো তোমরা আশা করি হয়তো অনেকে জানো, হয়তো জানো না, বাট এটা তোমাদের আচ্ছা বলে দিই একটু। হ্যাঁ, সো বিক্রিয়া যদি করতে হয়, দেখো বিক্রিয়াটা কেমন? বিক্রিয়াটা হচ্ছে তোমার রান্না করার মতো, বা তুমি চিন্তা করতে পারো ধরো অন্য কিছুর সাথে। যেমন এই ক্ষেত্রে আমি বিক্রিয়াটা বললাম, মনে করো বুয়েটে অ্যাডমিশন টেস্টের মতো কিংবা নটরডেমের টেস্টের মতো। সো আমি ধরো বুয়েটের কথা বলি। সো বুয়েটে তুমি যদি পড়তে চাও, তুমি যদি আসে বুয়েটের ভিসিকে আসে বলো যে স্যার আমি বুয়েটে পড়তে চাই, আমাকে নিয়ে নেন, তোমাকে কি নিবে? তোমাকে নিবে না। তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে আমাদের একটা অ্যাডমিশন টেস্ট একটা আছে, তোমাকে সেটা অতিক্রম করতে হবে। তুমি যদি সেখানে সিলেক্টেড হও তাহলে তুমি বুয়েটে পড়তে পারবা, নাহলে তুমি পারবা না, তাই না? তার মানে কি তোমাকে একটা বাধা দিচ্ছে। কোন বাধা? অ্যাডমিশন টেস্টের বাধা। সো তুমি যাইতে চাইছিলে ভাই সোজা, যে তুমি এখানে আসো, তুমি হচ্ছে এই দিক দিয়ে সুন্দর মতো ধরো বুয়েট, এটা তোমার তুমি এখানে আসো, এটা হচ্ছে বুয়েট, তুমি এখান থেকে বুয়েটে চলে যেতে চাইছিলে। বাট না, ভিসি কি করলো? ভিসি তোমাকে বললো ভাই তুমি এত ইজিলি পারবা না, এখানে একটা দেয়াল আছে, একটা বাধা আছে, তোমাকে এই বাধাটা, তুমি যদি যাইতে চাও বুয়েটে যাইতে চাও, এই বাধাটার নাম হচ্ছে অ্যাডমিশন টেস্ট। তোমাকে এই অ্যাডমিশন টেস্টটা পার হয়ে দেন যাওয়া লাগবে। ঠিক আছে? সো সেম হচ্ছে এখানে কোনো একটা বিক্রিয়ক যদি উৎপাদে রূপান্তর হইতে চায়, সে ডিরেক্টলি সুন্দর একটা লিনিয়ার পথে যাইতে পারবে না, একটা সরলরেখা বরাবর যাইতে পারবে না, তাকে একটা বাধার সম্মুখীন হইতে হয়। ঠিক আছে, তাকে একটা বাধার সম্মুখীন হইতে হয়। এরকম একটা দেয়াল, যে এই দেয়ালটা আমি আঁকছিলাম, এরকম একটা দেয়ালের সম্মুখীন হইতে হয়। সো কি করতে হয়? এই দেয়ালটাকে বলা হয় তোমার বিক্রিয়ার অ্যাডমিশন টেস্ট। বাট বিক্রিয়ার তো ভাই অ্যাডমিশন টেস্ট নাই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি মানে কি? যে কোনো বিক্রিয়ক কোনো উৎপাদে যেতে পারবে না। যেই সব বিক্রিয়ক অণু একটা সার্টেন অ্যামাউন্ট অফ এপাশে কি এনার্জি, সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি নিতে পারবে, তারাই এটা অতিক্রম করতে পারবে। তার মানে কি? বিক্রিয়ক যখন স্টার্ট হয়েছিল তখন স্টার্ট করছিল 20 জুল দিয়ে, ধরে নিলাম 20 জুল। ঠিক আছে, আচ্ছা, তো সে যদি উৎপাদে যাইতে চায়, দেখো উৎপাদ কিন্তু আছে কত? 40 জুলে। বাট সে যদি 20 থেকে 40 জুল শক্তি গ্রহণ করে বা 20 থেকে 40-এ যাইতে পারে সামহাউ, তাইলে কিন্তু সে বিক্রিয়ক থেকে উৎপাদ হইতে পারবে না। কেন? কারণ তাকে হচ্ছে একটা বড় একটা বাধা অতিক্রম করতে হবে।
বাধাটা কোন পর্যন্ত ভাই? এই পর্যন্ত যদি 50 হয়, বাধাটা আমি বলতে পারি 60। তার মানে সে 20 থেকে তাকে 60 জুল পর্যন্ত এনার্জি অ্যাবজর্ব করতে হবে, এনার্জি নিতে হবে, তারপরে সে এটা অতিক্রম করে দেন এনার্জি ছাড়ে এখানে এটুতে যেতে পারে। তার মানে যেই পরিমাণে এনার্জি অতিক্রম করতে হয়, যেই পরিমাণ মিনিমাম এনার্জি অতিক্রম করে একটা বিক্রিয়ক কোনো উৎপাদনতে রূপান্তর হতে পারে, সেই এনার্জিটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার এই বিক্রিয়কের এই মাথা থেকে এই মাথা। ওকে, বিক্রিয়ক যেখান থেকে স্টার্ট করছে ওখান থেকে এই গ্রাফের একদম হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত। সো এটা তো দেখাইছিলাম, গ্রাফ তো আমার লালটা। সো এখানে আমি পয়েন্টের নাম বলি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। ঠিক আছে, সো এ আর বি হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি। হ্যাঁ, আচ্ছা, তো সক্রিয়ণ শক্তি গেল। আমাদের মেইন কনসার্ন সক্রিয়ণ শক্তি না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। সো দেখো, বিক্রিয়ক যখন স্টার্ট করছিল তার কাছে ছিল 20 জুল, বাট সে যখন উৎপাদ হবে আলটিমেটলি তার কাছে থাকতে হবে 40 জুল। হ্যাঁ, তুমি এখন বোঝার সুবিধার্থে এটা টাকা হিসাব করতে পারো। সো মনে করো তোমার কাছে 20 টাকা আছে, সো তুমি এক জায়গায় যাইতে চাও, ওইটার জন্য তোমার দরকার 40 টাকা। সো এক্সট্রা যে 20 টাকা লাগবে, তোমার এক্সট্রা যে টাকা লাগবে, এটা কোত্থেকে পাবা বলতে পারবা? সেটা তুমি কারো কাছ থেকে নিবা। সো এইখানে আমরা ব্যাক করি টাকা পয়সার হিসাব বাদ, এবার আমরা জুলের হিসাবে আসি। সো তোমার কাছে 20 জুল ছিল, তোমার লাগবে আলটিমেটলি 40 জুলে যাওয়ার জন্য। তার মানে কি তোমার এনার্জি অ্যাবজর্ব করা লাগবে, মানে বাহির থেকে এনার্জি নিতে হবে। কারণ কি ভাই, এক্সট্রা লাগবে, তোমার উপরে যেতে হবে। উপরে যেতে হলে কি এনার্জি লাগবে, কারণ উপরে যত যাবা এনার্জির পরিমাণ বাড়তেছে, তাই না? সো তুমি যদি এই বিক্রিয়াটা ঘটাও তাহলে কি তোমার হচ্ছে এক্সট্রা এনার্জি নিবে। সো এক্সট্রা এনার্জি নিবে পরিবেশ থেকে, দ্যাটস ওয়াই তোমাকে ঠান্ডা লাগবে। কারণ কি, তোমার আশপাশ থেকে যখন তাপগুলো চলে যাবে তোমার তো ঠান্ডা লাগবেই। সো যে বিক্রিয়া তোমার ঠান্ডা লাগবে সেই বিক্রিয়াটা কি? তাপহারী বিক্রিয়া। সো গ্রাফটা যদি এরকম হয় তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, এবার আসলে এটাতে এখানে কি হয়েছে দেখো, এখানে আমার বিক্রিয়কগুলো ছিল 30 জুলে, বাট বিক্রিয়া টিক্রিয়া করে শেষ পর্যন্ত আমাদের উৎপাদ হয়েছে, দেন আমার এই এনার্জিটা হচ্ছে কত? 20 জুল। এই ওয়ান কই ছিল ভাই? এই ওয়ান ছিল ইউ ওয়ান লিখছিলাম, তাই ইউ ওয়ান। হ্যাঁ, এটা কিন্তু 120 না আবার। সো 10-20, তার মানে স্টার্টিং এর সময় তোমার কাছে 30 ছিল, বাট যখন ফিনিশ করবা দেন তোমার 20 লাগবে। সো এক্সট্রা যে 10 থাকতেছে ওটা কি করবে? হয় ওটা নিতে পারবে না, ওটা ও বাইরে ছেড়ে দিবে। সো তাপ যদি বাইরে ছেড়ে দেয় তাহলে তোমাকে গরম লাগবে। সো যে বিক্রিয়া তোমার গরম লাগবে কিংবা যে বিক্রিয়া তাপ উৎপন্ন হবে তাকে আমরা বলি কি? তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদীর গ্রাফ হচ্ছে এটা। তার মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার E1 বেশি, E2 কম। হ্যাঁ, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয় তাহলে কি E1 গ্রেটার দেন E2। এখন আসো তোমার এই ফর্মুলায়। এই ফর্মুলায় কি ছিল ভাইয়া? এই ফর্মুলায় ছিল যে ডেল্টা এর মান হচ্ছে তোমার E2 মাইনাস E1। E2 কি? E2 হচ্ছে তোমার উৎপাদের মোট শক্তি, অভ্যন্তরীণ শক্তি। E1 কি? E1 হচ্ছে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। সো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি বলছি? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে E1টা E2 থেকে বেশি। সো তুমি ডেল্টা এর মান বসায় দাও এখানে। সো ডেল্টা এর মান কি আসবে ভাইয়া? E2 মাইনাস E1, তাই না? E2 মাইনাস E1। আর আমরা কি বলছি? E1 এর মান বেশি E2 থেকে, যেটা আমরা প্রুফ করছি, একটু আগে বুঝছি ব্যাপারটা, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি E1 এর মানটা E2 থেকে বেশি। তার মানে এই বিয়োগফলটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? অবশ্যই অবশ্যই এটা হবে নেগেটিভ। ঠিক আছে, তো এটা যদি তোমার বুঝতে কষ্ট হয় দেন তুমি ভ্যালু নিয়ে কাজ করো। E1 তুমি ধরো মনে করো ধরলাম 90, আর E2 ধরলাম এর থেকে যেহেতু কম, সো E2 আমি ধরলাম 80। হ্যাঁ, দেন তুমি এখানে মান বসাও, E2 মাইনাস E1। E2 র মান কত? E2 র মান দেখতে পাচ্ছ 80, আর E1 কত? 90। সো 80 মাইনাস 90 বিয়োগ করো, কত আসে? 80 মাইনাস 90 কত হবে বলো দেখি ভাইয়া? 80 মাইনাস 90। সো এটা আসবে -10। তার মানে ডেল্টা এইচ এর মান কি নেগেটিভ আসছে না? সো এই জিনিসটা তো তোমরা দেখছিলা যে ডেল্টা এইচ এর মান নেগেটিভ আসলে বিক্রিয়াটা তাপ উৎপাদী। সো এটা গ্রাফিক্যালিও দেখলাম, এটা আমরা তোমার ইকুয়েশন থেকেও দেখলাম। কথা বুঝছো? তো এই জন্যই তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ নেগেটিভ হয়। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আসো এখানে। সো এখানে কি E2 এর মানটা বেশি না ভাইয়া? E2 এর মান বেশি, E1 এর মান কম। সো এখানে তোমার যদি আমি নিচে লিখি একটু, এখানে তোমার E2 গ্রেটার দেন E1। সো তুমি যদি মান বসাও E2 মাইনাস E1, তার মানে কি মানটা পজিটিভে আসবে। বিশ্বাস না হলে এভাবে মান ধরে কাজ করো। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো যে এগুলা কোনটা কোন জিনিস। সো এইভাবে হচ্ছে আমরা তোমার ডেল্টা এইচ এর মানটা বের করি। সো ডেল্টা এইচ এর মান বের করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে বন্ধন শক্তি দিয়ে। হ্যাঁ, সো বন্ধন শক্তিটা কি ভাইয়া? সো ওইখানে আমরা যেটা করব যে বিক্রিয়কের কয়টা বন্ধন ভাঙছে মাইনাস উৎপাদের কয়টা বন্ধন মানে ক্রিয়েট হয়েছে। ওকে, কথা মনে হয় একটু কনফিউজিং, একটু দেখো। এইখানে ডেল্টা এইচ কি ছিল ভাইয়া? এখানে ডেল্টা এইচ ছিল তোমার উৎপাদের মোট শক্তি, উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। বাট আমি পরে যেটা বললাম সেটাতে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে বিক্রিয়ক মাইনাস উৎপাদ।
হ্যাঁ, তুমি এটা দুইভাবে বলতে পারো, পরেরটাকে দুইভাবে বলতে পারো, সেটা হচ্ছে তোমার বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদের মোট বন্ধন শক্তি। ওকে, তার মানে কি দাঁড়াইলো ভাইয়া, এখানে প্রথমে উৎপাদ পরে বিক্রিয়ক, এখানে কি প্রথমে বিক্রিয়ক পরে উৎপাদ। ডিফারেন্স কোথায়? এখানে হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি, বাট এখানে কি বন্ধন শক্তি। ঠিক আছে, সো তোমার কোশ্চেনে দেখতে হবে কি শক্তি দিছে তোমাকে, কোন ডাটাটা দিছে, সেই অনুযায়ী তুমি মান বসাবা। ওকে, সো এটা সবারই ভুল হয়, তোমরা ভাবো যে সবগুলো এমন উৎপাদ মানে উৎপাদ, বাট অ্যাকচুয়ালি সেটা না। তোমার যদি তুমি অভ্যন্তরীণ শক্তি ইউজ করো তাহলে উৎপাদ আগে নিবা, আর তুমি যদি বন্ধন শক্তি নাও দেন বিক্রিয়কটা আগে নিবা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো বিক্রিয়কের মোট বন্ধন শক্তি বলছে মাইনাস উৎপাদের মোট বন্ধন শক্তি। সো এটাকে তুমি আরেকটা ফরম্যাটে লিখতে পারো, সেটা হচ্ছে বিক্রিয়কের কয়টা বন্ধন ভাঙছে মাইনাস উৎপাদের কয়টা বন্ধন মানে ক্রিয়েট হয়েছে। তো আমরা ম্যাথ করার ক্ষেত্রে নর্মালি ওইটাই ফলো করব। সেটা কি? সেটা হচ্ছে বিক্রিয়কের কয়টা বন্ধন ভাঙছে মাইনাস উৎপাদের কয়টা বন্ধন ক্রিয়েট হয়েছে। এটা কিভাবে করছি ভাইয়া? এই জিনিসটা আছে না, এটাকে তুমি যদি আর দুইটা লাইন লিখে সরল করো তাহলে তুমি ওইটা পাই যাবা। সো আমি এটা করে দেখাচ্ছি না, কারণ এটা করতে গেলে ভাই টাইম যাবে, বুঝাই অনেকগুলো টাইম চলে যাবে। সো তোমরা যদি ইন্টারেস্ট থাকে তোমরা হচ্ছে ট্রাই করিও, যদি না পারো আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করিও, আমি তোমাদের দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা ওকে, তো চলো পরের স্লাইডে। ওকে, তো এবার দেখো আমরা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সো এগুলো সম্বন্ধে আমি তোমাদের লাস্ট চ্যাপ্টারে মোটামুটি ডিটেলসে বলছিলাম, তাই হচ্ছে এখানে আমি মেইন কথাগুলো বলি। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া কি ভাই? যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটাই তাপ উৎপাদী বিক্রিয়া। সো লেখার সময় তুমি বিক্রিয়াটা যখন লিখবা, লেখার পরে ডেল্টা এইচ এর মানটা সাইডে লিখতে পারো। হ্যাঁ, এন্ড এই বিক্রিয়াটা কি ভাইয়া? দেখতেছো একটা মিথেন আর অক্সিজেন, মনে আছে এই বিক্রিয়াটা কি ছিল? এটা ছিল একটা দহন বিক্রিয়া। তুমি যদি দেখো যে কোনো একটা হাইড্রোকার্বন আছে এন্ড সেটার সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া দেয়, ওই বিক্রিয়াটা অবশ্যই একটা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মানে কি ভাই? তোমার অবশ্যই তাপ উৎপন্ন হবে, তাই না? সো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর তোমার হচ্ছে জলীয় বাষ্প উৎপন্ন হয়, যেটা একটা পানির একটা ফর্ম। সো জলীয় বাষ্প আর পানি উৎপন্ন হয়, এন্ড তুমি হচ্ছে পাশে ডেল্টা এইচ এর মানটা লিখবা। তো ডেল্টা এইচ এর মানটা যদি নেগেটিভ আসে, তার মানে কি? তার মানে এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো এই জিনিসটা তুমি চাইলে অন্য একটা ফরম্যাটে লিখতে পারো। অন্য ফরম্যাট বলতে কি ভাই? যেমন দেখো এই বিক্রিয়া যদি লিখি, আচ্ছা আমি এখানে সমতা করতেছি না, ঠিক আছে? সমতা তোমরা করবা, আচ্ছা করে দিই, সমতা তো 2 দিলে হইবে। ওকে, তো এটা লেখার পরে তোমার মনে আছে আমরা কি লিখছিলাম? আমরা লিখছিলাম প্লাস তাপ, যে তাপ উৎপন্ন হয়েছে, যে উৎপাদ যখন আসছে তখন তাপ উৎপন্ন। সো এইভাবে তুমি লিখতে পারো চাইলে, বাট যেহেতু আমরা তাপের মানটা জানি কত মান, তাহলে তুমি এই মানটা লিখতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে আমি কি লিখবো? এখানে আমাকে -890 লিখবো নাকি আমি +890 লিখবো? কোনটা? এখানে আমরা লিখবো +890, হ্যাঁ, কিলোজুল পার মোল। কথা হচ্ছে ভাইয়া এখানে আপনি দেখাচ্ছেন মাইনাস, আবার এখানে প্লাস কেন? এখানে ভাই রিল্যাক্স, একটা জিনিস দেখো, এই মাইনাসটা কি ইন্ডিকেট করে? এই মাইনাসটা ইন্ডিকেট করে যে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী, আর কোনো কাজ নাই। ঠিক আছে, মেইন তাপ উৎপন্ন বা তাপ গ্রহণ সেটা হচ্ছে এই ভ্যালুটাই, মডুলাস অফ ডেল্টা এইচ। হ্যাঁ, জাস্ট মাইনাসটা ইন্ডিকেট করবে যে এটা তাপ উৎপন্ন না তাপহারী। তুমি যখন বিক্রিয়াটা এমনি লিখতেছো, দেন তুমি বলে দিচ্ছ যে ভাই আমার যে এক্সট্রা একটা তাপ প্লাস করা আছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে। সো তুমি বুঝাই দিচ্ছ যে বিক্রিয়াটা তোমার তাপ উৎপাদী। সো আলাদা করে তোমাকে এই ইন্ডিকেটর দেওয়ার দরকার নাই। ইন্ডিকেটর হচ্ছে মাইনাস। সো আলাদা করে ওই জন্য মাইনাস দেওয়ার দরকার নাই। সো ওই জন্য আমরা শুধু ভ্যালুটা দেবো। কথা বুঝছো? ওকে, সো এবার আসে কি বলছে যে তাপহারী বিক্রিয়া কাকে বলে? সো যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য তাপের শোষণ ঘটে সেটা কি? তাপহারী বিক্রিয়া। সো যেমন একটা উদাহরণ হতে পারে, তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙো, তাহলে তুমি পাবা ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। হ্যাঁ, সো এটা ডেল্টা এইচ এর মানটা দেখবা, তোমাদের বইয়ে দেওয়া আছে। সো এটা ডেল্টা এইচ এর মানটা অ্যারাউন্ড 174 মতো। হ্যাঁ, সো আমি একটা রাউন্ড ফিগার লিখলাম, বই থেকে একটু ডিটেলস দেখে নিও। সো তুমি চাইলে এইভাবে লিখতে পারো, অ্যান্ড ডেল্টা এইচ এর মানটা পজিটিভ। অ্যান্ড তোমাদের বইয়ে দেখলাম যে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ দেওয়া আছে, বাট না, এটা কখনোই পসিবল না। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা অবশ্যই পজিটিভ হবে। হ্যাঁ, আচ্ছা, সো তুমি এইভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে পরে আমরা লিখছিলাম ওইভাবে লিখতে পারো। বাট এবার লেখার সময় তুমি তাপটা ওপাশে দিবা না। কেন? কারণ দেখো, তুমি যদি তাপটা ওপাশে দিতা তাহলে কি আসতো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মাইনাস তাপ, এবার তাপ হারি, যেহেতু তাপ হারাচ্ছে।
বাট আমরা নর্মালি বিক্রিয়ার ক্ষেত্রে মাইনাস চিহ্নটা ইউজ করতে চাই না, ঠিক আছে। সো তোমরা দেখবা যে জারণ বিজারণ আমরা যখন জারণ বিজারণ চ্যাপ্টারটা দেখছিলাম, ওইখানেও দেখছিলাম যে আমার কেউ যদি ইলেকট্রন ছাড়ে, ধরো আমার মনে করো সোডিয়াম ইলেকট্রন ছাড়তেছে, হ্যাঁ সোডিয়াম প্লাস হচ্ছে, আমরা দেখছিলাম কি নর্মালি মাইনাসটা এই পাশে লেখা হয় না, মাইনাসটা এই ইলেকট্রনটা অভ্যাসে পার করে দিয়ে প্লাস লেখা হয়। সো বিক্রিয়ার ক্ষেত্রে নর্মালি প্লাসকে প্রিফার করা হয়। সেম হচ্ছে এখানেও, তুমি মাইনাস তাপটা না লিখে তুমি যদি মাইনাস তাপটাকে এই পাশে আনো, তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া, এটা হয়ে যাবে প্লাস তাপ, তাই না। সো এইভাবে লেখা হয়, বিক্রিয়ক প্লাস তাপ আর এই পাশে উৎপাদ, হ্যাঁ। সো এখন ভাই তাপের মান কত, তাপের মান তুমি দেখতে পাচ্ছ 174। সো আমি তাপের জায়গায় লিখে দেবো 174 কিলোজুল পার মোল। কথা বুঝছো? এভাবে হচ্ছে আমরা লিখবো তাপোৎপত্তি বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া, হ্যাঁ। তো চলো আমরা পরের স্লাইডে যাই। দেন কি বলছে, তাপের পরিবর্তনের ভিত্তিতে বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আচ্ছা, সো এখানে এই কথাগুলো আমরা বলে আসছি অলরেডি। সো এখানে হচ্ছে ওই ডেল্টা এইচের কথাগুলো বলছে, অ্যান্ড তোমাকে আমি বলছিলাম যে অভ্যন্তরীণ শক্তির কথা, বন্ধন শক্তির কথা, সো ওই কথাগুলো এখানে বলছে, হ্যাঁ। সো এখানে দেখো ডেল্টা এইচের একটা নতুন ফর্মুলা দেখছো, যেটা আমি ওখানে বলছিলাম, লিখে দিছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদের মোট বন্ধন শক্তি। সো বি1টা তুমি ব্র্যাকেটে দিতে পারো, ওকে। সো এই হচ্ছে তোমার ফর্মুলা। এখন কি বলছে দেখো, তোমার যদি বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি গ্রেটার দেন বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি হয়, তাহলে সেটা একটা তাপহারী বিক্রিয়া। কেন? কারণ দেখো এই যে প্রথমটা, এটাই তো তোমার বি1, তাই না। এখানে মিলাও যে তোমার বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি, এটাই হচ্ছে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি, হ্যাঁ। সো এটাই হচ্ছে তোমার বি1, অ্যান্ড এটা তোমার বলতে পারো বি2। সো তোমার যদি ভাই বি1 গ্রেটার দেন বি2 হয়, বি1 গ্রেটার দেন বি2 হয়, তাহলে কি হবে? তাহলে তোমার এই যে ডেল্টা এইচ এর ভ্যালুটা বি1 মাইনাস বি2, এই মানটা কি আসবে? পজিটিভ আসবে। তো ডেল্টা এইচ এর মান যদি পজিটিভ আসে, বিক্রিয়াটা কি তাপ উৎপাদন নাকি তাপহারী? অবশ্যই বিক্রিয়াটা কি তাপহারী। সো ওটাই বলছে যে তোমার যদি বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি গ্রেটার দেন বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি হয়, তাহলে বিক্রিয়াটা তাপহারী। আর যদি উল্টা হয়, ভাইস ভার্সা, উল্টে যাবে। সো তাপোৎপত্তি বিক্রিয়া। কথা বুঝছো ভাইয়া? ওকে। সো এখন এখানে একটা জিনিস দেখো, এখানে বলছে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি, উৎপাদগুলোরও মোট বন্ধন শক্তি, কিন্তু এর আগে কি লিখছে? বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি, মানে মোট শক্তি ওয়ার্ডটা আছে না। আমি তোমাকে বলছিলাম মনে আছে একটু আগে, যখন এই বিক্রিয়াটা এই সূত্রটা যখন লিখছিলাম, দেন বলছিলাম যে এখানে আমরা মোট শক্তি ইউজ না করে কতটুকু ভাঙছে মাইনাস কতটুকু গড়ছে ওটা তো লিখতে পারি। সেম জিনিস, এই যে বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি, তুমি যেটা লেখো যে বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি, বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি এটা যদি তুমি বলো, ধরো বললা এটাকে বি1, আর এটা হবে কি মাইনাস, মাইনাস তোমার কি বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। সো বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি, ওকে। সো এইভাবে হচ্ছে আমরা ম্যাথগুলো করতে পারি চাইলে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে একটা দেখো কথা বলছে যে বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি, এই যে বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি, তার মানে এখানে একটা এমসিকিউ বা এখানে একটা বেসিক কনসেপ্ট জেনে রাখো। কোনো যদি একটা বন্ড ভাঙতে চাও, তুমি যদি একটা বন্ড আছে, মনে করো এই পেনটা, এর মধ্যে তো অবশ্যই বন্ডিং আছে, তাই না। সো এই তুমি যদি কলমটা ভাঙতে চাও, তাহলে কি তোমার এই যে এদের মধ্যে যে বন্ডিংটা আছে এটা ভাঙতে হবে। সো বন্ডিং তুমি কেমনে ভাঙবা? বন্ডিং ভাঙবা তুমি বাহির থেকে এনার্জি দিয়ে, বাহির থেকে এনার্জি দেওয়ার পরে তোমার এই কলমটা ভেঙে যাবে, তাই না। সো বন্ধন যদি ভাঙতে হয় তাহলে আমরা এনার্জি দিতে হবে। এখন এখানে একটা কথা আসে যে বন্ধনটা কি, কেমন বন্ধন, তার উপর ডিপেন্ড করে আমাকে এনার্জি দিতে হবে। যেমন তোমরা জানো যে সমযোজী বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, এছাড়াও আরও অনেক বন্ধন আছে, যেমন সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, ধাতব বন্ধন আছে, তারপরে তোমার হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে বলা যায়, এরকম অনেক বন্ধন আছে, ঠিক আছে। সো তোমাকে যদি বলে কোন বন্ধনটা বেশি স্ট্রং, এটা তোমাদের বইয়ের পড়া, এই চ্যাপ্টারেরই শুরুর দিকের পড়া, ঠিক আছে। সো তখন তোমাকে যদি বলে যে কোন বন্ধনটা বেশি স্ট্রং, সমযোজী নাকি আয়নিক, একটু চিন্তা করো ভাইয়া কোনটা বেশি স্ট্রং। সো যারা বই পড়ছো তারা তো জানো, যারা জানো না তাদের ক্ষেত্রে বলি আয়নিক বন্ধনটা বেশি স্ট্রং, ঠিক আছে। তুমি যদি একটা আয়নিক যৌগ ভাঙতে চাও তাহলে তোমার বেশি এনার্জি দিতে হবে, আর তুমি যদি একটা সমযোজী যৌগ ভাঙতে চাও তাহলে তোমার কম এনার্জি দিতে হবে। এর উদাহরণ কই বাবা? উদাহরণ অনেক আছে ভাই। সো আমি ওগুলোতে যাচ্ছি না। এখন দেখো আমি রিয়েল লাইফ কিছু উদাহরণ দিই। তো
রিয়েল লাইফ উদাহরণ কি দেখো, আয়নিক বন্ধন হচ্ছে মনে করো এই যে এই বোর্ডটা সেটা যে হচ্ছে এই স্ক্রিনের সাথে কানেক্টেড, এটা হচ্ছে একটা আয়নিক বন্ড বলতে পারো, হ্যাঁ, কারণ এটাকে অনেক মানে শক্ত করে বাঁধা আছে, মানে শক্ত করে কানেক্টেড আছে। যেমন আমি যদি বলি এই কলমটা, এইটা এই সাদা অংশটা আর এই যে উডেন অংশটা, এই দুটার মধ্যে যে বন্ধনটা এটাও কাইন্ড অফ আয়নিক বন্ধন। কিন্তু সমযোজী কোনগুলা, সমযোজী বন্ধন খুব ইজিলি ভাঙে, খুব ইজিলি ভাঙানো যায়। এখন তুমি বলতে পারো ভাই যেই বন্ধন ইজিলি ভাঙে সেটা আমার করার দরকার কি, তাহলে তো আমরা সব কিছুই স্ট্রং বন্ধন চাই, সব কিছু আমরা আয়নিক দিয়ে করবো। কিন্তু না, সব কিছু আয়নিক দিয়ে করলে এই দুনিয়া চলবে না। কেন চলবে না? কারণ যে আমার হাত নাড়াচ্ছি না ভাই, আমার হাত এই যে আমার হচ্ছে এই হাড্ডি আর এই হাড্ডি কানেক্টেড আছে না, তো এরা যদি কানেক্টেড থাকে এন্ড এইটা যদি আয়নিক বন্ড দিয়ে কানেক্টেড থাকতো তাহলে তো আমি হাত নাড়াইতে পারতাম না। হাত তো আমার এমন স্ট্রং হয়ে যেত যে এদেরকে নাড়ানোর জন্য যে এনার্জি দরকার সেটা আমার বডি প্রডিউস করতে পারতো না, ঠিক আছে? তো এটা সমযোজী বন্ডের জন্যই পসিবল যে আমরা এত ইজিলি হাত পা নাড়াতে পারতেছি। ওকে, তারপর ধরো তোমার কলা খাবা, সো কলা কি তুমি চোজা সহ খাবা, বাইরের মাংসটা সহ খাবা? না, তুমি কি কলা ছিলে খাও না? সো কলা যদি ছিলতে চাও অ্যান্ড সেইটা কি ইজিলি চলে আসে, ওখানে আসছে তোমার সমযোজী বন্ধন। কলার মধ্যে যদি আয়নিক বন্ড থাকতো তাহলে তুমি কলা ছিলতে পারতা না, তখন তখন কী করতে হইতো, কলা তোমাকে কাটে অনেক সিস্টেম করে চোজা অনেক কাহিনী টাহিনী করে খুলে তারপর খাইতে হইতো, সো পেইনফুল হইতো না? সো এই জন্য তোমার সমযোজী বন্ধন অনেক জায়গায় দরকার, বেশি দরকার, আবার অনেক জায়গায় তোমার আয়নিক বন্ড বেশি দরকার। সো ওভারঅল যদি চিন্তা করো তাহলে একটা সমযোজী বন্ড অনেক উইক, তাকে ভাঙতে অত বেশি শক্তি লাগে না। বাট একটা আয়নিক বন্ড সে অনেক স্ট্রং, তাকে ভাঙতে একটু বেশি শক্তি দেওয়া লাগে, ঠিক আছে? মাথায় থাকবে। আচ্ছা, এখন একটা মজার কথা বলি, এটা গেল ওভারঅল একটা যদি বস্তুর মধ্যে যত সমযোজী বন্ধন আছে ওটা ভাঙতে চাও, ওভারঅল একটা বস্তুর মধ্যে যত আয়নিক বন্ধন আছে সেটা ভাঙতে চাও। কিন্তু তুমি যদি সিঙ্গেল একটা বন্ড নিয়ে চিন্তা করো, সিঙ্গেল একটা আয়নিক বন্ড অ্যান্ড সিঙ্গেল একটা সমযোজী বন্ড, তখন আবার সমযোজী বন্ড বেশি স্ট্রং। কথা বুঝছো? যদি একাই আসে, ধরো হেড টু হেড ব্যাটেল 1 ভার্সেস 1, দেন সমযোজী বন্ধন স্ট্রং আয়নিক বন্ধনের থেকে, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে সমযোজী বন্ধন এরা নর্মালি অনেকজন একসাথে থাকে না, ওরা একজন মানে সিঙ্গেল থাকতে পছন্দ করে, ঠিক আছে? একটা বন্ড করে ফেলছে, ও আলাদা থাকতে পছন্দ করে। বাট আয়নিক বন্ডগুলা একজন যখন বন্ড করবে এর আশেপাশে অনেকজন চলে আসে। যেমন একটা উদাহরণ দেই, যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম ক্লোরাইড, তো তোমরা জানো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তো এখানে কিন্তু ভাই একটা সোডিয়াম আর একটা ক্লোরিন আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কেন এরকম না? কারণ একটু বলি, কারণ এখানে যখন একটা সোডিয়াম অণু থাকবে এর চারপাশে অনেকগুলা ক্লোরাইড অণু চলে আসবে, বুঝছো? চারপাশে ধরো এখানে তোমার একটা ক্লোরাইড অণু, এখানে একটা ক্লোরাইড অণু, এখানে একটা ক্লোরাইড অণু, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো দেখা যায় যে একে এমনভাবে আবৃত করে রাখে যে তুমি যদি সোডিয়াম আর ক্লোরাইডের যে আকর্ষণটা এটা ভাঙতে চাও, তো শুধুমাত্র এইটার দুইটার মধ্যে ভাঙলে হবে না, কারণ এরা এমনভাবে একে ঘিরে রাখে যে তুমি যদি একে ভাঙতে চাও দেন এই 6টাকে ভাঙতে যে এনার্জিটা সেটা দেওয়া লাগবে। ওকে, সো সিঙ্গেল 1 ভার্সেস 1 তোমার হচ্ছে সমযোজী বন্ড আর আয়নিক বন্ড হচ্ছে যদি তুলনা করো তাহলে সমযোজী বন্ডটা বেশি স্ট্রং, কিন্তু রিয়েল লাইফে দেখা যায় আয়নিক বন্ডগুলো একসাথে থাকে অনেকজন, দ্যাটস ওয়াই তো কি ইউনিটি ইজ স্ট্রেংথ, দ্যাটস ওয়াই তারা ওভারঅল বেশি স্ট্রং হয় একটা সমযোজী বন্ডের থেকে। কথা বুঝছো? যদি 1 ভার্সেস 1 হয় তাহলে সমযোজী বন্ড বেশি স্ট্রং, আর যদি তোমার 1 ভার্সেস 1 না হয়ে যতগুলা সমযোজী এক মোলে যতগুলা সমযোজী বন্ধন, এক মোলে যতগুলা আয়নিক বন্ধন এভাবে নাও, মানে অনেকজন মিলায়, দেন আয়নিক বন্ডটা বেশি স্ট্রং। ওকে, আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। আচ্ছা, যেটা আমি এত কথা বললাম যেটার জন্য, সেটা হচ্ছে এই বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। সো তুমি যদি বন্ধন ভাঙতে চাও তোমার এনার্জি বাহির থেকে সাপ্লাই দেওয়া লাগবে, কিন্তু তুমি যদি বন্ধন ক্রিয়েট করো, তুমি যদি একটা বন্ড বানাই ফেলো, তাহলে ওই বন্ড থেকে তুমি এনার্জি পাবা। সো তুমি যদি কোনো একটা বন্ড ভাঙতে চাও তোমার এনার্জি দেওয়া লাগবে, তুমি যদি কোনো একটা বন্ড বানাও তাহলে তুমি এনার্জি পাবা। সো এনার্জি পাওয়া কীভাবে পাবা? যে বন্ড করতেছে তারা এনার্জি সাপ্লাই করবে, তাহলে তো তুমি পাবা। সো যারা বন্ড করতেছে তারা এনার্জি সাপ্লাই করবে, সো এই সাপ্লাই ব্যাপারটাকে বলা হয় নির্গত শক্তি। সো বন্ধন শক্তিতে নির্গত শক্তি, ওই জন্য কথাটা বলছে যে বন্ধন সৃষ্টি করছে, ওই জন্য এনার্জি উৎপন্ন হয়েছে, ওই এনার্জিটা তারা নির্গত করছে যেটা তুমি পাইছো, ঠিক আছে? সো এটাই হচ্ছে মূল কথা, যে তোমার হচ্ছে যদি আমি ডেল্টা এইচ বের করতে চাই, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কি বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, কারণ বন্ধন ভাঙবা বাইরে থেকে সাপ্লাই দিবা প্রয়োজনীয় শক্তি, মাইনাস বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। এখন কথা হচ্ছে বন্ধন ভাঙবা কাকে? বিক্রিয়ককে ভাঙবা, দেন কাকে বানাবা? উৎপাদকে বানাবা। দ্যাটস ওয়াই বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি মাইনাস তোমার বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। তো এখানে একটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে ভাই আপনি এখানেও বলছেন V1 V2, এখানেও বলছেন V1 V2, সো এই মানগুলো কি সেম? না, মানগুলো সেম না। কারণ কি? এখানে তোমার মোট শক্তি
সবগুলো শক্তি। সো ওই টোটাল যোগফলটা ডিফারেন্ট, কনসেপ্টটা সেম, ওইটা বোঝানোর জন্য আমি B1 B2 ইউজ করছি। তুমি যদি ভ্যালু নিয়ে চিন্তা করো যে এটা 500 জুল হইলে এটাও কি 500 জুল, না ওরকম না। সো সেই ক্ষেত্রে তুমি এটা আলাদা বলতে পারো, B1 ড্যাশ বললাম, B2 ড্যাশ বললাম। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। এই কনসেপ্টের উপর ভিত্তি করে তোমাদের অনেকগুলো ম্যাথ আসে, অ্যান্ড এগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় ধরো একটা কমন একটা ম্যাথ, ঠিক আছে, বা বিভিন্ন সিকিউ পরীক্ষা দিবা এই চ্যাপ্টারের উপরে বলতে পারো কাইন্ড অফ কমন একটা ম্যাথ। সেটা কি, তোমাকে বলবে যে বন্ড মানে ডেল্টা এইচ এর মান বের করো। সো চলো আমরা এখন ডেল্টা এইচ এর মান বের করে দেখি। সো এখানে একটা প্রশ্ন দিচ্ছে, দেখো এখানে এই প্রশ্নটা দেখো তোমাদের ঢাকা বোর্ডে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো কি বলছে যে এখানে তোমার একটা যৌগ দিছে, তো এই যৌগটার নাম কি তোমরা জানো? এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। তো প্রোপেন আর ক্লোরিন এই দুটার বিক্রিয়া দিছে, বিক্রিয়া দিয়ে আলটিমেটলি তোমার এখানে একটা যৌগ উৎপন্ন হয়েছে আর এখানে একটা যৌগ উৎপন্ন হয়েছে। সো এই যৌগটার নাম বলা হয়, তোমাকে বলতে পারো এটাকে 1,2-ডাইক্লোরোপ্রোপেন, ঠিক আছে। সো এই নামকরণ তোমরা হচ্ছে জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে তোমাদের জীবাশ্ম জ্বালানি, ওখানে তোমরা দেখতে পারবা। সো এখন হচ্ছে নাম নিয়ে খুব বেশি পেন দিচ্ছি না, জাস্ট এটা মাথা রাখবা, এটার নাম হচ্ছে প্রোপেন আর এটা হচ্ছে 1,2-ডাইক্লোরোপ্রোপেন। হ্যাঁ, মানে প্রোপেনের ভিতর ক্লোরিন ঢুকে গেছে। ওকে, আচ্ছা, দেন কি উৎপন্ন হয়েছে? এখানে উৎপন্ন হয়েছে HCl। সো বিক্রিয়াটা কিভাবে হয় এটা আমরা একটু দেখবো, একটু পরেই দেখবো। তার আগে আসলে আমাদের কোশ্চেনটা কি বলছে দেখি। কোশ্চেনটা বলছে যে তোমার হচ্ছে আরেকটা বিক্রিয়া দিছে, বাট কোশ্চেন হচ্ছে আমার 1 নম্বর বিক্রিয়া নিয়ে, ওই জন্য আমার এটা নিয়ে কোনো কাজ নেই। কি বলছে যে উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটিতে ডেল্টা এইচ এর মানটা নির্ণয় করে দেখাও। ওকে ফাইন। সো ডেল্টা এইচ এর মান তুমি কিভাবে বের করবা? সো তুমি জানো যে দুটো ফর্মুলা তোমার হাতে আছে, মেইন ফর্মুলা দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি দিয়ে আর একটা হচ্ছে বন্ধন শক্তি দিয়ে। যখন তোমাকে অভ্যন্তরীণ শক্তি দিয়ে কাজ করতে বলবে তখন কি মনে আছে? অভ্যন্তরীণ শক্তি দিয়ে কাজ করতে বললে কি উৎপাদটা আগে, সো উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। বাট তোমার যদি বন্ধন শক্তি দিয়ে কাজ করা লাগে দেন কি বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি। সো দেখো তোমাকে কি দিছে, ডাটা কি দিছে, বলছে যে এইগুলা তোমাকে বন্ধন শক্তি দিছে। সো বন্ধন শক্তি মানে কি, আমরা বন্ধন শক্তির ফর্মুলাটা ইউজ করব। সো এখন আমরা বন্ধন শক্তি যে ফর্মুলাটা ছিল আমরা দেখছি এটা দুইটা ভার্সন আছে। প্রথম ভার্সন যে বিক্রিয়কের মোট শক্তি মাইনাস উৎপাদের মোট শক্তি, আর সেকেন্ড ভার্সন যে বিক্রিয়কের বন্ধনগুলো ভাঙতে, যেগুলা খালি ভাঙছে সেগুলা ভাঙতে কি পরিমাণ শক্তি মাইনাস যেগুলা বন্ধন মানে গঠন করছে তারা কি পরিমাণ শক্তি। ওকে, সো আমরা পরেরটা ইউজ করবো কারণ এটা অনেক ইজিয়ার। সো দেখো আমরা কি করবো, প্রথম কাজ হচ্ছে তুমি বিক্রিয়াটা লিখবা। হ্যাঁ, তো বিক্রিয়াটা যদি তুমি এমনি লিখো তাহলে তোমার খুব একটা লাভ হবে না, সো ওই জন্য বিক্রিয়াটা ভাঙিয়ে লিখবা। হ্যাঁ, সো এটা কেমনে লিখে দেখো 3টা কার্বন আছে, সো আমি 3টা কার্বন লিখলাম। হ্যাঁ, দেন কি বলছে, দেন বলছে 8টা হাইড্রোজেন। সো হাইড্রোজেন তোমার দেখারও দরকার নেই, তুমি চাইলে এখানে হিসাব করে বের করতে পারো যে এখানে কয়টা হাইড্রোজেন আছে। এটা কিভাবে করবা তুমি জানো, আশা করি এটা জানো যে যোজনী সম্বন্ধে আইডিয়া আছে, যে একটা কার্বনের যোজনী কত 4, মানে সে 4 জনের সাথে বিক্রিয়া করতে পারে হাইয়েস্ট, 4 জনের বেশি বিক্রিয়া করতে পারে না। আর এই কথা অনেকে হাত দিয়ে বুঝায় যে কার্বনের হাত হচ্ছে 4টা, একটা কার্বনের 4টা হাত, সো 4টা হাত দিয়েও 4 জনকে ধরবে, তাই না? ওকে ফাইন। সো তাই যদি হয়, সো আমরা এখন হাইড্রোজেন অ্যাড করবো। সো দেখো এখানে কার্বন ছাড়া আর কি আছে, কার্বন ছাড়া শুধু হাইড্রোজেন আছে। সো তুমি এখানে হাইড্রোজেন অ্যাড করবা, যতগুলো হাত ফাঁকা আছে সবগুলো হাতে তুমি হাইড্রোজেন অ্যাড করে দিবা। সো প্রথম কার্বন আসো, প্রথম কার্বনে দেখো একটা হাত অলরেডি ইউজড হয়ে গেছে, ও হচ্ছে আরেকজন কার্বনের সাথে হ্যান্ডশেক করেই আছে, আর হাত বাকি আছে কয়টা, হাত বাকি আছে তাহলে 3টা, তাহলে টোটাল ধরো 1 2 3 4, তাই না? ওকে, সো একটা হাত তো তারা ইউজড হয়ে গেছে, বাকি যে হাতগুলো আছে ওখানে কে বসবে, হাইড্রোজেন। ওকে ফাইন। এবার আসো পরে কার্বনটা, এর দেখো 2টা হাত ইউজড হয়ে গেছে, ঠিক আছে, একটা হাত ইউজড একটা হাত হয়েছে। এমন আমাকে বলতে পারো ভাই এইটা তো আপনি বললেন এই কার্বনের হাত, হ্যাঁ ভাই ভালো কথা, বাট তারা ধরো এইভাবে হ্যান্ডশেক করে আসে। যদি কেউ হ্যান্ডশেক করতে চায় এক হাতে কি হ্যান্ডশেক করা যায় ভাই? তোমার সাথে আমি যদি হ্যান্ডশেক করতে চাই, আমি যে হাত এভাবে বাড়িয়ে রাখি তাহলে কি হ্যান্ডশেক হইলো না? কি করতে হবে, তোমার আগে হাত বাড়াইতে হবে। সো তুমিও হাত বাড়াবো আমিও হাত বাড়াবো, দ্যাটস ওয়াই আমার একটা হাত ব্লক, সিমিলারলি তোমারও একটা হাত ব্লক, তাই না? সেম হচ্ছে এখানে, এই কার্বন একটা হাত দিয়ে এর সাথে মানে ধরে আছে আর এই কার্বন একে ধরে আছে, ঠিক আছে? সো ডাবল বন্ড না, ধরো এ দিছি এইভাবে আর এ দিছি এইভাবে, সো এইভাবে একটা বন্ড ক্রিয়েট হয়েছে। ওকে, তো বন্ডটা ওদের তো হাত নেই, ওদের কি আছে ইলেকট্রন, সো ইলেকট্রন দিয়ে কাজটা করছে। ওকে, আচ্ছা, সো এর কি হয়েছে, একটা বন্ড 2টা বন্ড ইউজড, তার মানে একটা হাত 2টা হাত ইউজড, হাত ছিল 4টা 2টা ইউজড, হাত বাকি আছে কয়টা 2টা, সো বাকিগুলোতে হাইড্রোজেন ঢুকবে। সিমিলারলি এটা আসো, এখানে একটা হাত ইউজড, বাকি 3টা হাত ফাঁকা আছে, 3টা হাতে তুমি কাকে দিবা, হাইড্রোজেন দিবা। সো গুণ হাইড্রোজেন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, তার মানে কি দাঁড়ালো C3H8। সো এটাই কি তোমাকে কাছে তো বুঝলো না? হ্যাঁ, সো এটা আছে, এর সাথে কি ভাইয়া কি দিছিল, এর সাথে দিছিল ক্লোরিন। ওকে ফাইন, সো ক্লোরিন বিক্রিয়া দাও।
সো ক্লোরিন কয়টা আছে? দেখো Cl2 আছে দুইটা, হ্যাঁ, তার মানে 2 আমি বাইরে লিখলাম এন্ড Cl2 যেটা তার বন্ড হচ্ছে Cl বন্ড Cl। ওকে, সো এরা যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হয়েছে ভাইয়া? দেখতেছো যে 3টা কার্বন ছিল, 3টা কার্বন আছে, মানে কার্বন চেঞ্জ হয় নাই। হাইড্রোজেন 8টা ছিল, বাট এখানে হাইড্রোজেন কয়টা? 6টা। তার মানে এখানে হাইড্রোজেন 2টা কমছে, বাট 2টা কমছে কিন্তু 2টা ক্লোরিন ঢুকছে। তার মানে 2টা হাইড্রোজেনকে সরাই 2টা ক্লোরিন ঢুকছে, সোজা হিসাব। সো এটা যদি তুমি বিক্রিয়া করো, আচ্ছা এখানে আমার একটু জায়গা শর্ট হয়ে গেছে, সো আমি এটা মিশাই আবার একটু লিখতে চাই, হ্যাঁ। সো প্রথমে হচ্ছে 3টা কার্বন, 1 2 3, দেন হচ্ছে এখানে হাইড্রোজেন অ্যাড করবো। সো ওকে, এর সাথে আমি ক্লোরিন যুক্ত দিব, দেন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? 3টা কার্বন, 6টা হাইড্রোজেন, 2টা ক্লোরিন। ওকে, সো চলো 3টা কার্বনকে আমরা একসাথে লিখি আগে। সো কার্বন কার্বন কার্বন, ঠিক আছে। আচ্ছা এবার কি করবো ভাইয়া? 6টা হাইড্রোজেন, সো অ্যাড করো। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা, কয়টা হলো? 3টা। এখানে একটা, 4টা, 5টা। হাত ফাঁকা কয়টা আছে? আর হাত ফাঁকা শুধু এই কার্বনের আছে। কয়টা হাত ফাঁকা আছে ভাইয়া? হাত ফাঁকা আছে একটা ইউজড, 3টা হাত ফাঁকা, ঠিক আছে। আচ্ছা সো দেখো আমার ক্লোরিন ঢুকছে কয়টা? 2টা। সো একটা ক্লোরিন লিখলাম অ্যান্ড আচ্ছা ক্লোরিনটা অন্য কালার দিয়ে লিখি, ধরো একটা ক্লোরিন আর একটা ক্লোরিন, হ্যাঁ। ক্লোরিন তো আমার কাছে 2টাই আছে, তাই না? কীভাবে বুঝলাম? এখানে 2 আছে। অ্যান্ড হাইড্রোজেন কয়টা হয়েছে? 1 2 3 4 5, মানে একটা হাইড্রোজেন লাগবে। সো হাইড্রোজেন। ওকে, সো এই যে বড় একটা যৌগ ছিল আমার, হিউজ একটা যৌগ, এত বড়, এই যৌগটা পরবর্তীতে আমার এই যৌগে কনভার্ট হয়ে গেছে। ওকে, অ্যান্ড আমার যে এই যৌগটা ছিল, ধরো এই যৌগটা, এটা কি হয়েছে? এটা কনভার্ট হয়ে গেছে HCl এ। কয়টা? 2টা। ওকে, সো প্লাস 2HCl। কথা ক্লিয়ার? তার মানে এবার আমরা দেখবো যে কয়টা বন্ধন গঠন হয়েছে, কয়টা বন্ধন ভাঙছে, এইটা আমরা একটা হিসাব করব। ওকে, তো এটা যদি তুমি হিসাব করো, দেখো এখানে এই যৌগটা আর এই যৌগটা, দেখো আমি যদি এটা তোমাকে মার্ক করে দেই, যেমন দেখো এই অংশটা মিলাও তো, এইটা এখানে সেম আছে না? সেম আছে। আর একটু বাড়াও, এই পর্যন্ত নাও, এই পর্যন্ত নাও, এক্স্যাক্টলি সেম না? সেম। আর একটু বাড়াও, শুধু এইটুকু যদি নাও, শুধু এইটুকু নাও, এক্স্যাক্টলি সেম না? চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে পরেরটায়, এই দুটাই হচ্ছে চেঞ্জ। যে কার্বনের 2টা হাতের সাথে 2টা হাইড্রোজেন ছিল এখানে, বাট এখানে কার্বনের 2টা হাতের সাথে ক্লোরিন আছে। তার মানে বন্ধন ভাঙছে কোনটা? বাকি সব বন্ড সেমই আছে, বন্ধন ভাঙছে শুধুমাত্র এইটুকু। কোনটা? কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে। কয়টা ছিল? কার্বন হাইড্রোজেন একটা, কার্বন হাইড্রোজেন একটা, এক একে যোগ করলে 2। তার মানে এখানে কি হয়েছে? 2টা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে। ওকে, আর এখানে কি হয়েছে ভাইয়া? এখানে 2টা কার্বন আর ক্লোরিনের বন্ড গঠন হয়েছে, ঠিক আছে। ওকে, তো আমার বড়টা নিয়ে কাজ শেষ, এবার আছে ছোটটায়। ছোটটা কি ছিল? এখানে ছিল তোমার ক্লোরিন ক্লোরিন, বাট ওখানে কি হয়েছে? হাইড্রোজেন ক্লোরিন। তার মানে কি? এই ক্লোরিন ক্লোরিন বন্ড ভাঙছে, দেখি তো এটা উৎপন্ন হয়েছে, তাই না? সো বন্ড ভাঙছে কি? ক্লোরিন ক্লোরিন বন্ড ভাঙছে। কয়টা ক্লোরিন ক্লোরিন বন্ড ভাঙছে? 2টা ভাঙছে, 2টা, হ্যাঁ। তার মানে আমার এখানে বন্ড ভাঙছে কি কে? কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে 2টা, ক্লোরিন ক্লোরিন বন্ড ভাঙছে 2টা। আর ওপাশে কি হয়েছে? ওপাশে তোমার কার্বন ক্লোরিন বন্ড উৎপন্ন হয়েছে 2টা, অ্যান্ড হাইড্রোজেন ক্লোরিন এই বন্ড উৎপন্ন হয়েছে 2টা। সো আমরা যদি ডেল্টা এইচ বের করতে চাই, আমার কি লাগবে? যে আমার বিক্রিয়কের কয়টা বন্ধন ভাঙছে মাইনাস উৎপাদের কয়টা বন্ধন ক্রিয়েট হয়েছে। সো আমি কি করব? ডেল্টা এইচ, সো আমি যদি এখানে লিখি যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কি? 2 তোমার হচ্ছে এটা প্লাস 2 এটা মাইনাস 2 এটা 2 এটা। ওকে, এখন কথা হচ্ছে এইটার আর এইটার যে বলতেছেন ভাই এগুলো মান কই পাবো? এই মানগুলো দেখো তোমাকে কোশ্চেনেই দেওয়া আছে। তোমাকে বলছে যদি কার্বন হাইড্রোজেন হয় তার ভ্যালু হচ্ছে এটা, যেটা হচ্ছে আমাদের এই জিনিসটা। ওকে, তোমাকে বলছে যে যদি ক্লোরিন ক্লোরিন হয় তার ভ্যালু দেওয়া আছে কত? এই যে 244, ঠিক আছে। তো 1 মোলের জন্য 244, তার মানে এখানে 2 মোল আছে, তার মানে 2 দিয়ে গুণ হবে। ওকে, আচ্ছা, সো তারপরে কি? কার্বন আর ক্লোরাইড, এটা তোমার হচ্ছে কত বলছে? 326, ঠিক আছে। সো আমাদের এখানে আছে ইউজ করবা, সেখানে 326 ইউজ করবো।
দেন কি HCl, সো HCl কত ইউজ করবা, যত দিচ্ছে এখানে ইউজ করবা। সো এই এখন ইকুয়েশনে জাস্ট মান বসাবা, তাহলে ম্যাচ শেষ। ঠিক আছে ভাইয়া, তো আসলে বুঝতে পারছো? তো চলো দেখি। সো এখানে হচ্ছে ভ্যালুটা বসানো আছে যে কি ডেল্টা এইচ ইকুয়াল কি পুরাতন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি মাইনাস নতুন বন্ধন গঠিত হওয়ার জন্য নির্গত মোট শক্তি, তাই না? সো এটা তুমি হচ্ছে ভ্যালুগুলো যেটা আমি মাত্র বললাম ওই ভ্যালুগুলো মান বসাবা, দেন তোমার এখানে সুন্দর মতো ভ্যালু চলে আসবে। ওকে, সো এই হিসাব করো যে 2 ইন্টু এটা মাইনাস 2 ইন্টু এটা, দেন কিলো জুল হিসাব করা হয়েছে, দেন হচ্ছে তোমার হিসাব করে পাওয়া গেছে মাইনাস 198। সো যেহেতু মাইনাস 198, যেহেতু মাইনাস আছে তার মানে কি ভাইয়া, যদি মাইনাস হয় তার মানে কি ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ, মানে কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, সো ওইটাই হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল্টা এইচ এর মান হচ্ছে তোমার মাইনাস 198 কিলো জুল। এখন একটা জিনিস দেখো যে আগের বার তোমাকে যখন দেখাইলাম ডেল্টা এইচ এর মানগুলা, ওইখানে কি ছিল, কিলো জুল পার মোল ছিল, তাই না? বাট এখানে তো ভাই কিলো জুল পার মোল কথাটা নাই। কেন নাই? কারণ তুমি যখন এই যে মানগুলো নিছো এর সাথে মোল সংখ্যাটা গুণ দিয়ে দিছো। সো তুমি কি করছো, অ্যাকচুয়ালি মোল সংখ্যার সাথে গুণ দিয়ে দিছো কিলো জুল পার মোল। সো এই মোল মোল কেটে গেছে, থাকে কে, থাকে শুধু কিলো জুল, ওই জন্য আনসারে কিলো জুল নাই। সো আনসার লেখার সময় শুধু কিলো জুল দিবা। বাট তোমাকে যদি বলে যে কার্বন কার্বন তোমার বন্ড কিংবা কার্বন ক্লোরিন বন্ড কিংবা কার্বন হাইড্রোজেন বন্ড এইটার শক্তি কত, দেন তুমি বলবা যে কিলো জুল পার মোল। ঠিক আছে, সো একক লেখার সময় কেয়ারফুল থাকবা। অনেক স্যার হচ্ছে একক যদি ঠিক মতো না লিখো তোমার মার্ক কেটে দিতে পারে। ওকে, সো আশা করি বুঝতে পারছো কিভাবে কি করে। চলো এটা দিয়ে আমরা আরেকটা ম্যাথ করি। সো এই ম্যাথে দেখো কি বলছে, এখানে তোমাকে মিথান গ্যাস দিছে, এর সাথে ক্লোরিন দিছে, দেন তোমার এখানে কি কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়েছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। সো তোমাকে বিভিন্ন বন্ডের মান দিছে, বলছে যে উদ্দীপকের তথ্য থেকে ডেল্টা এইচ এর ভ্যালুটা বের করো। ওকে ফাইন, চলো আমরা ডেল্টা এইচ এর ভ্যালুটা বের করি। সো ডেল্টা এইচ এর ভ্যালু কিভাবে আমরা বের করব? সো প্রথম কাজ কি, আমাদের বন্ড চেক করা, যে আমাদের কয়টা বন্ড মানে ক্রিয়েট হয়েছে আর কয়টা বন্ড ভাঙছে। তো ওই জন্য আমরা গাঠনিক সংকেতটা লিখবো বা হাতওয়ালা সংকেতটা লিখবো। ঠিক আছে, তো চলো আমরা হাতওয়ালা সংকেতটা লিখি। সো এখানে আছে কি প্রথমে মিথান, সো CH চারটা হাতে চারটা হাইড্রোজেন। ওকে, এর সাথে কি আছে ক্লোরিন, কয়টা ভাইয়া, চারটা ক্লোরিন। সো 4 ইন্টু ক্লোরিন। দেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে, কার্বন, তার চারটা হাতে চারটা ক্লোরিন। ওকে ফাইন, সো এটা আমরা অন্য কালার দিয়ে লিখি, চলো। সো কার্বন চারটা হাতে চারটা ক্লোরিন, আর কি উৎপন্ন হয়েছে ভাইয়া, আর দেখা যাচ্ছে চারটা HCl। ওকে, তো চারটা H বন্ড Cl। তো এখন আমরা দেখবো যে কয়টা বন্ধন ভাঙছে, কয়টা বন্ধন ক্রিয়েট হয়েছে, দেন আমরা হিসাব করবো। ঠিক আছে, আচ্ছা। সো এখানে আসো, আমার এখানে কি ছিল, কার্বন হাইড্রোজেন একটা বন্ড, ওপাশে কি কার্বন হাইড্রোজেন কোনো বন্ড আছে না, তার মানে এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা ভাঙে এখানে ক্লোরিন ঢুকছে ওই পাশে। সিমিলারলি দেখো সব হাইড্রোজেন ভাঙছে, তার মানে চারটা হাইড্রোজেন সরছে, তার মানে চারটা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে, চারটা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙে এখানে কি ক্লোরিন ঢুকছে। তার মানে আমি বলতে পারি যে এই যৌগের জন্য আমার চারটা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে। ওকে, এন্ড চারটা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙার পরে উৎপন্ন কি হয়েছে, উৎপন্ন হয়েছে কার্বন আর ক্লোরিনের বন্ড। কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এখান থেকে আমার চারটা কার্বন আর ক্লোরিনের বন্ড ক্রিয়েট হয়েছে। ওকে, হিসাবটা বুঝছো যে আমার চারটা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে আর চারটা কার্বন আর ক্লোরিনের বন্ড উৎপন্ন হয়েছে। সো এইটুকুর জন্য আমার ডান, সো এটার জন্য ডান, এটার জন্য ডান। এবার আসলে আমরা পরেরগুলো নিয়ে আলোচনা করি। পরে আর কে ছিল, আমার চারটা ক্লোরিন বন্ড ছিল, বাট ওই পাশে আমার কি ক্লোরিন কোনো বন্ড আছে না, ওই পাশে আমার কি হাইড্রোজেন ক্লোরিন বন্ড আছে। তো এটা কিভাবে সম্ভব, তখনই সম্ভব যখন এই বন্ডটা ভাঙছে। সো আমার ক্লোরিন এই বন্ডটা ভাঙছে, কয়টা বন্ড ভাঙছে, চারটা ছিল, চারটাই ভাঙছে। সো 4 ইন্টু এটা। ওকে, আর ওইখানে কি হয়েছে, ওইখানে তোমার হাইড্রোজেন আর ক্লোরিন বন্ড উৎপন্ন হয়েছে। সো হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ড উৎপন্ন হয়েছে, কয়টা উৎপন্ন হয়েছে, চারটা উৎপন্ন হয়েছে। ওকে, সো এই হচ্ছে তোমার ভ্যালু, তুমি ডেল্টা এইচ বের করবা। সো ডেল্টা এইচ ইকুয়াল টু কি, কয়টা বন্ড ভাঙছে, সো এতগুলো বন্ড ভাঙছে, মাইনাস কয়টা বন্ড ক্রিয়েট হয়েছে, এই যে আমার এই বন্ডগুলো ক্রিয়েট হয়েছে। সো তুমি এখানে জাস্ট মান বসাবা, ম্যাথ শেষ। ঠিক আছে ভাইয়া, চলো আমরা হচ্ছে মান বসাই চেক করি। তো কথা হচ্ছে মান কই বাবা, এই যে মানগুলো দেওয়া আছে ভাই, এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসাবা। মান বসানোর ক্ষেত্রে তোমার অত পেইন নেই, তুমি মানগুলো নিবা অবশ্যই কিলোজুল পার মোলে, বাট তুমি আনসার লিখবা, দেন মোল কেটে যায়, আনসার হবে কি শুধু কিলোজুলে। ওকে, সো দেখো, সো
সো এখানে একটা করা আছে। সো তোমার হচ্ছে এটা প্রথমে ভাঙতে কত শক্তি, সো ভাঙার জন্য 2632 কিলো জুল, আর নতুন বন্ধন ক্রিয়েট করতে যেটা আমরা বের করছি সেটা হচ্ছে কত তোমার 3028 জুল কিলো জুল। সো তুমি ডেল্টা এইচ বের করো, দেন হচ্ছে হিসাব করবা, দেন আসবে -396। সো এই হচ্ছে তোমার বিক্রিয়া, অ্যান্ড ডেল্টা এইচ এর মান পজিটিভ, মানে বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। সো এটা হচ্ছে তোমার ডিজায়ার্ড আনসার। ওকে, আচ্ছা। তো একটা কথা এখনো হচ্ছে কারো সমস্যা থাকতে পারে, তাদের জন্য আমি একটা জিনিস দেখাই। বিক্রিয়াটা যদি এরকম হইতো যে মিথেন এর সাথে তুমি ধরো 3 মোল ক্লোরিন ইউজ করছো, দেন এখানে ধরো উৎপন্ন হয়েছে মনে করো CHCl3 প্লাস 3 মোল HCl। হ্যাঁ, সো এই ক্ষেত্রে তোমাকে যে ডেল্টা এইচ এর মান বের করতে বলতো, তখন কি হবে? সো এর ক্ষেত্রে নাম বলি যে মিথেনের সাথে তুমি 3 মোল ক্লোরিন গ্যাসের বিক্রিয়া দিছো, এন্ড এখানে উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় তোমার ট্রাইক্লোরোমিথেন বলতে পারো, বাট একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ক্লোরোফর্ম। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার ক্লোরোফর্ম, আর এটা হচ্ছে তোমার HCl। সো তুমি যদি বিক্রিয়া করো বা ভাগে ভাগে লিখো, তাহলে দেখো এখানে কার্বনের সাথে তোমার 4টা হাইড্রোজেন, ঠিক আছে, আর এখানে ক্লোরিন ক্লোরিন একটা বন্ড, আর এখানে কি কার্বনের সাথে 3টা ক্লোরিন একটা হাইড্রোজেন, আর HCl কয়টা, 3টা, সো 3। ওকে, আর এখানে কয়টা ছিল, 3টা। সো এবার দেখো, এবার হচ্ছে এই যদি তুমি হিসাব করো, এখানে দেখো কার্বন হাইড্রোজেন 4টা, বাট ওই পাশে কার্বন হাইড্রোজেন কয়টা আছে ভাই, এখানে বিক্রিয়া যদি হয় কয়টা আছে, কার্বন হাইড্রোজেন শুধুমাত্র একটা। তার মানে একটা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙতে পারো নাই, বাকিগুলো ভাঙতে পারছো। ঠিক আছে, তো একটা কার্বন হাইড্রোজেন বন্ড যদি না ভাঙে, বাকিগুলো ভাঙছে। বাকিগুলো মানে কি, এখানে ছিল 4টা, 1টা 2টা 3টা 4টা। সো 4টা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে, এটা হইলো না। কারণ কি, আমার প্রথমে যেটা ছিল লাস্টে যেটা ছিল, এদেরকে মিলানোর পর দেখা যাচ্ছে যে এখানে আমার একটা কার্বন হাইড্রোজেন বন্ড স্টিল আছে, এখনো মজবুত আছে, এখনো ভাঙা হয় নাই। তার মানে আমার ভাঙছে কয়টা, ভাঙছে 3টা। সো এখানে তুমি দেখবা 3 ইন্টু তোমার কার্বন হাইড্রোজেন বন্ড, এতগুলো তোমার ভাঙছে। এন্ড উৎপন্ন হয়েছে কয়টা, নতুন বন্ড উৎপন্ন হয়েছে, নতুন বন্ড 1টা 2টা 3টা। কার্বন হাইড্রোজেন আগে থেকে ছিল, এটা উৎপন্ন হয় নাই। সো উৎপন্ন হয়েছে 3টা কার্বন ক্লোরিন বন্ড। ওকে, সিমিলারলি এটার জন্য আসবা, এখানে ক্লোরিন ক্লোরিন ছিল, ওইখানে ক্লোরিন ক্লোরিন আছে না, ওখানে কি হাইড্রোজেন ক্লোরিন, মানে চেঞ্জ হয়েছে। চেঞ্জ কেমন হয়েছে, এ ভাঙছে দেখি তো ওই চেঞ্জ হয়েছে, ওই উৎপন্ন হয়েছে, তাই না? সো কয়টা ভাঙছে, 3টা ভাঙছে। তো 3টা ক্লোরিন ক্লোরিন ভাঙছে, আর এখানে তোমার 3টা হাইড্রোজেন ক্লোরিন উৎপন্ন হয়েছে, 3টা। হ্যাঁ, সো তুমি এখন মান বসাবা, মান বসাইলে মাইনাস করবা, তাহলে তোমার আনসার চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে তুমি ডেল্টা এইচ বের করবা। সো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সো একটু দেখাইলাম, একটু ডিটেলস দেখাইলাম। সো আশা করি বুঝতে পারছো। আর বিক্রিয়া লেখার ক্ষেত্রে তোমার যে বন্ড আকারে লিখতে হবে এরকম নেসেসারি না। তুমি যখন লিখতে লিখতে এক্সপার্ট হয়ে যাবা, দেন তুমি নিজে বিক্রিয়া দেখে বুঝতে পারবা, ডাইরেক্ট দেখে বুঝতে পারবা যে এখানে কয়টা কি আছে। যেমন এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে 4টা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে, 4টা কার্বন ক্লোরিন বন্ড উৎপন্ন হয়েছে। এখানে 4টা তোমার ক্লোরিন ক্লোরিন বন্ড ভাঙছে, 4টা হাইড্রোজেন ক্লোরিন বন্ড উৎপন্ন হয়েছে। সো এখন কিন্তু আমার তোমার পুরোটা লেখার দরকার পড়তেছে না। সো ইটস আপ টু ইউ যে তুমি হচ্ছে পুরোটা লিখবা কিনা। তুমি যদি ডিরেক্টলি বুঝতে পারো তাহলে তুমি ডিরেক্টলি আনসার করে দিবা। হ্যাঁ, আচ্ছা, তবে আনসার করার ক্ষেত্রে এই বন্ড আকারে দেখাইলে বেটার হয়। সো চেষ্টা করবা বন্ড আকারে লেখার আর কি, ঠিক আছে? বাট বুঝার ক্ষেত্রে তো অবশ্যই বিক্রিয়া দেখে যেন বুঝতে পারো, এই লেভেলে নিজেকে নিয়ে যাবা। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো এই চ্যাপ্টারের ফার্স্ট হাফ এটাই ছিল, যেটা তোমার হচ্ছে এনার্জি। তো এখানে আরো কিছু কথাবার্তা আছে, এনার্জি কথাবার্তা, যেমন রাসায়নিক শক্তিকে অন্য প্রকার শক্তিতে পরিবর্তনের কথা। সো এইগুলো নিয়ে আমরা আগে একটু আলোচনা করছিলাম যে আমরা হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন ইউজেবল এনার্জিতে রিপ্লেস করব। আচ্ছা, সো ডেল্টা এইচ দেখতেছো, এটা কাজ কি ভাই? একটা বিক্রিয়া তুমি ঘটাচ্ছ, যে তাপ পাচ্ছ, তুমি যদি এই তাপটা ভালো কোনো কাজে ইউজ করো, তোমার লাভ। যেমন তুমি ধরো তোমার রান্না করা লাগবে, সো রান্না করার জন্য তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নাই, তখন তুমি ধরো কোনো একটা বিক্রিয়া করলা, কোনো একটা বিক্রিয়ার ফলে তোমার তাপ উৎপন্ন হলো, ওই তাপ দিয়ে তুমি চাইলে ছোট কিছু রান্না করতে পারো। হ্যাঁ, সো তুমি যদি একদম কন্টিনিউয়াস রান্না করতে চাও, একটা বড় কিছু রান্না করতে চাও, তুমি ধরো মাছ রান্না করবা, বা তুমি ধরো হচ্ছে ভাত রান্না করবা, তখন তো ভাই তাপ বেশি লাগবে, তাই না? তো ওইটার কথা ধরো, তখন তোমার কি বেশি পরিমাণে এনার্জি সাপ্লাই দেওয়া লাগবে, তার মানে বিক্রিয়াটা অনেকক্ষণ ধরে চালানো লাগবে, ঠিক আছে? সো এইভাবে তুমি বিভিন্ন তোমার ইউজেবল এনার্জিতে এগুলো কনভার্ট করতে পারো তুমি যদি চাও। এখন তোমরা যে বাসা বাড়িতে সিলিন্ডার ইউজ করো বা গ্যাস যে ইউজ করো, ওই গ্যাসের মধ্যে কি থাকে ভাইয়া? গ্যাসের মধ্যে থাকে মিথেন, ইথেন, এরা দুজন থাকে মেইনলি। মিথেন কোনটা? এই যে একটা মিথেন ছিল এটাই। সো আমরা কি করি বাসা বাড়িতে, যে আমরা বিক্রিয়া করি, এটা দহন বিক্রিয়া, যে মিথেনকে আমরা জ্বালাই, মিথেনকে জ্বালানোর পরে আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা তাপ পাই, এনার্জি পাই, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ রাসায়নিক বিক্রিয়া।
সো রাসায়নিক বিক্রিয়া কি হচ্ছে যে বিভিন্ন রাসায়নিক পদার্থের মধ্যে যে এনার্জিটা সঞ্চিত থাকে ওটাকে আমরা ভাঙে পুরায় বা কিছু একটা করে ওই এনার্জিটা বের করে আমাদের কাজে লাগে এমন একটা এনার্জিতে রূপান্তর করি। এই হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। সো এখানে অনেক কিছু বলছে, সো এগুলো একটু রিডিং পড়লে বুঝতে পারবা। সো এখন তোমরা দেখবা বাসা বাড়িতে আমরা গ্যাস অনেক বেশি কমাই দিয়েছি, গ্যাসের ইউজ, বিশেষ করে যাদের যেমন হচ্ছে উত্তরবঙ্গ কিংবা একেবারে দক্ষিণবঙ্গ যেখানে তোমার হচ্ছে গ্যাস লাইন পৌঁছায় না, আলাদা সিলিন্ডার কিনে ব্যবহার করতে হয়, ওগুলা বাড়িতে কি হয় সবাই এখন নতুন ধরনের চুলা ইউজ করে, যেটাকে আমরা বলি ম্যাজিক চুলা, তাই না? সো ম্যাজিক চুলাতে কি করি আমরা কারেন্ট দিয়ে রান্না করি। সো তার মানে কি আমরা কারেন্ট শক্তিকে ইলেকট্রিক এনার্জিকে আমরা আমাদের তাপ শক্তিতে কনভার্ট করতেছি, যেটার ফলে রান্না হচ্ছে। সো তোমার এই যে তোমার কারেন্ট দিয়ে যে তুমি রান্না করতেছো, সো কারেন্ট তো বানাইতে হবে, তাই না? সো কারেন্ট বানানোর অনেক ওয়ে আছে, যেমন তুমি দেখবা বড় বড় পাওয়ার প্ল্যান্ট এগুলোতে কারেন্ট বানায়। কেমনে বানায় ভাইয়া? কারেন্ট বানানোর অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে হিউজ একটা ওয়ে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? এই যে ড্যানিয়েল কোষ, ড্রাই সেল, লেড স্টোরেজ ব্যাটারি, এগুলা সবগুলোতে রাসায়নিক বিক্রিয়া ঘটে। যেমন তোমার গাড়ি চলে কেমনে, গাড়ি যে তুমি হচ্ছে চাইলে তুমি হচ্ছে লাইট জ্বালাতে পারতেছো, কিংবা মোটর সাইকেল চালালে তুমি হচ্ছে হর্ন দিতে পারতেছো, এগুলো কেমনে চলে? এগুলো ব্যাটারি দিয়ে চলে। ব্যাটারিতে কি হয়? রাসায়নিক বিক্রিয়াই হয়। সো ব্যাটারির মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া থাকে, ব্যাটারির মধ্যে যে সঞ্চিত শক্তি থাকে, এগুলোই তুমি ধীরে ধীরে ইউজ করে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে তুমি বাইকের হর্ন বাজাও। কথা বুঝছো? সো এইভাবে হচ্ছে ইউজ করা হয়, যেভাবে তুমি গাড়ি চালাও। তো ড্রাই সেল কোথায় ইউজ হয়? ড্রাই সেল হচ্ছে তুমি যে তোমার রিমোটের মধ্যে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে ড্রাই সেল, তোমার ঘড়ির মধ্যে যে ব্যাটারি আছে সেটা হচ্ছে ড্রাই সেল। ওকে, সো ড্রাই সেল তোমার যে রিমোট কন্ট্রোল গাড়ি ছিল সেখানে ড্রাই সেল ছিল, তোমার যে খেলনা ছিল ওইখানে ছোট যে ব্যাটারিটা ওইটাই ড্রাই সেল। সো এখানে কি হয় যে তোমার একটা গাড়ি মনে করে খেলনা গাড়ি আছে যেটা ব্যাটারি দিয়ে চলে, তো ব্যাটারি শেষ হয়ে গেলে কি গাড়ি চলবে না? তো ব্যাটারি শেষ হয়ে গেছে মানে কি? ব্যাটারি শেষ হয়ে গেছে মানে যে ব্যাটারির মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটতেছিল ওই রাসায়নিক বিক্রিয়া আর ঘটতেছে না, তখন হচ্ছে ব্যাটারি শেষ, এই ব্যাটারি আমরা ফেলে দিই, দেন নতুন ব্যাটারি আনি যার মধ্যে রাসায়নিক শক্তি থাকে, যেটা আবার আমরা ইউজ করে করে বিভিন্ন কাজে ইউজ করি। সো এই হচ্ছে তোমার রাসায়নিক তোমার হচ্ছে পরিবর্তন। সেগুলো আমি বলতে চাইলাম যে তোমার যে ইলেকট্রিক এনার্জি বর্তমানে যে এত বেশি চাহিদাপূর্ণ, সেটা কিন্তু বানানো হয় এই রাসায়নিক পরিবর্তনের ফলেই। সো রাসায়নিক পরিবর্তন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সো তোমরা যত একটু বড় হবা তত এগুলো সম্বন্ধে ডিটেলস জানতে পারবা। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ যে ড্যানিয়েল কোষ, ড্রাই সেল, লেড স্টোরেজ ব্যাটারি বা কারেন্ট আর রাসায়নিক পরিবর্তন বা ইলেকট্রিসিটি আর রাসায়নিক পরিবর্তন, ইলেকট্রিসিটি আর কেমিস্ট্রি দুটার মধ্যে একটা ভালো লিঙ্ক আছে। সো আমরা এই চ্যাপ্টারের পরের অংশে ওটা নিয়ে আলোচনা করবো, যেটাকে বলা হয় ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, ঠিক আছে? সো এখন ওইটা শুরু করার আগে আরো কিছু কথা বলছে, যেমন রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার আমরা কীভাবে কি ইউজ করতে পারি। যেমন তোমার যে গাড়ি চলে কিংবা তোমার যে ট্রাক চলে বা বাস চলে বা প্লেন চলে, এগুলো কেমনে চলে? তোমার তেল লাগে, নর্মাল আমার ভাষায় বলি তেল লাগে। বাট তেলটা কি তেল ভাইয়া? বাইকের ক্ষেত্রে লাগে পেট্রোল, গাড়ির ক্ষেত্রে লাগে ডিজেল, বা অনেক গাড়িতে এখানে লাগে গ্যাস। সো এই যে পেট্রোল, ডিজেল, এগুলো কই পাই? এগুলো হচ্ছে পেট্রোলিয়াম থেকে আমরা পাই। পেট্রোলিয়ামকে আনে পরিশোধিত করে 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 বিভিন্ন লেয়ারে আমরা এটাকে পেট্রোল বলতে পারি, বিভিন্ন লেয়ারে এটাকে আমরা অকটেন পাই। সো এইগুলো আমরা ইউজ করে করে আমরা বিভিন্ন গাড়ি চালাই, বাইক চালাই, তোমার মোটর সাইকেল চালাই, বা হচ্ছে ইঞ্জিন রান করি। সো এইভাবেই আমরা রাসায়নিক পরিবর্তন করি। হ্যাঁ, সেই কথাগুলো একটু রিডিং করবা, এগুলো তোমার বাংলা কথাবার্তা একটু পড়লে বুঝতে পারবা। ওকে, দেন কি বলছে? রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার। সো দেখো ভাই, মানে প্রকৃতিতে কিন্তু তোমার পেট্রোলিয়াম বলো, জীবাশ্ম জ্বালানি বলো, বা তোমার হচ্ছে শক্তির যে উৎসগুলা, এগুলা কিন্তু ইনডেফিনিট না, এগুলা কিন্তু ভাই এক পর্যায়ে যায় শেষ হইতে পারে। সো ওই জন্য আমাদের এগুলার যথাযথ ব্যবহার করতে হবে। হাউকে আমি নিলাম, একটা বিক্রিয়া করলাম, তাপ উৎপন্ন হইলো, তাপটা পরিবেশে ছেড়ে দিলাম, এতে কি হইলো? তোমার তো কোনো লাভ হইলেই না, বরং তুমি পৃথিবীর টেম্পারেচার একটু হলেও বাড়াইতে ভূমিকা পালন করলা। সো যেটা কি আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জের রূপান্তর হবে বা গ্লোবাল ওয়ার্মিং শুরু করে দেবে। সো যেটা অবশ্যই একটা খারাপ জিনিস আমাদের জন্য। সো ওই জন্য তুমি যেখানে সেখানে বিক্রিয়া করবা না, তুমি হাউকা কোনো বিক্রিয়াও করবা না, তুমি চেষ্টা করবা বিক্রিয়াটা যত ইফেক্টিভলি ইউজ করা যায়। ওই জন্য আমাদের বিক্রিয়ার সঠিক ব্যবহার করতে হবে বা রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। হ্যাঁ, সো এগুলো একটু পড়বা রিডিং, সো রিডিং বলে বুঝতে হবে। আচ্ছা, দেন বলছে রাসায়নিক জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব। দেখো, জ্বালানি যদি বিশুদ্ধ হয় তাহলে খুব একটা প্রবলেম হয় না, বাট জ্বালানি যদি একটু ভেজাল থাকে বা যদি আলোর উপস্থিতিতে বা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটাও ধ্যান শুরু হয় কাহিনী। তোমার যদি একটা কার্বন থাকে, ওই কার্বনকে তুমি যখন পুড়াবা, দেখো তোমার কাছে একটা কার্বন আছে, ওই কার্বনকে তুমি পুড়াবা মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া দিবা, দেন কোন হয় কার্বন ডাইঅক্সাইড। সো তুমি জানো কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য খারাপ, কিন্তু এর ছোট ভাই আছে, সে হচ্ছে কার্বন মনোক্সাইড। হ্যাঁ, সে হচ্ছে কার্বন মনোক্সাইড, সে হচ্ছে এর থেকে বেশি ডেঞ্জারাস। কার্বন ডাইঅক্সাইড তো তাও বলে ভাই আমি আসি, আমি তোরে মারবো,
কার্বন মনোক্সাইড ওগুলো বলে না, চুপ করে যায়, সাইলেন্টলি কিল করে দিয়ে বের হয়ে যাবে। সো একে বলা হয় সাইলেন্ট কিলার। কার্বন মনোক্সাইডকে বলা হয় সাইলেন্ট কিলার, যাকে আমরা বাংলায় বলি নীরব ঘাতক। সো মনো মানে কি? মনো মানে এক, সো কার্বন একটা অক্সাইড, সো কার্বন মনোক্সাইড। ডাই মানে কি? ডাই মানে দুই, সো কার্বন ডাই অক্সাইড, মানে কার্বনের সাথে দুইটা অক্সাইড। ঠিক আছে? সো এরকম জিনিস ঝামেলা শুরু হয় যে তোমার যদি জ্বালানি বিশুদ্ধ না হয়, দেন ওখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে যেতে পারে। তোমার যদি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে না থাকে, ওখানে তোমার কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে যেতে পারে, যেটা পরিবেশের জন্য মারাত্মক লেভেলে ক্ষতি করে, আমাদের জন্য মারাত্মক লেভেলে ক্ষতি করে। সো ওই জন্য যে জ্বালানিগুলো থাকবে আমরা ইউজ করবো, সেগুলো অবশ্যই বিশুদ্ধ নেওয়ার ট্রাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো তুমি যে জ্বালানিগুলো ইউজ করবা, এগুলোর জন্য আরও এর মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন থাকে না, মাঝে মাঝে এর সাথে তোমার সালফার থাকে, মাঝে মাঝে নাইট্রোজেন থাকে। সো যদি সালফার থাকে তাহলে উৎপন্ন কি হবে? সালফারের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া দাও, কি উৎপন্ন হবে? সালফার ডাইঅক্সাইড। তুমি যদি নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া দিবা, কি উৎপন্ন হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন সালফার ডাইঅক্সাইড কি চুপ করে বসে থাকবে? না, এ কি করবে? অক্সিজেনের সাথে আরও বিক্রিয়া করবে, আরও বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে চুপ করে থাকবে? না, এ কি করবে? এই সুন্দর মতো এখান থেকে কিছু একটা করে সালফারিক অ্যাসিড উৎপন্ন করবে। আর কিছু একটা কি ভাইয়া? কিছু একটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া দিবে। ওকে, সো এইভাবে আলটিমেট একটা অ্যাসিড উৎপন্ন হইল। সো পরিবেশের মধ্যে যদি মানে এনভায়রনমেন্টে তোমার যদি অ্যাসিডিক হয়ে যায়, তো এটা তো আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। কারণ আমাদের ত্বকের একটা নির্দিষ্ট পিএইচ আছে, যে আমরা যদি এই পিএইচের কম হয় তাহলে আমাদের ত্বক ফেটে যাবে। আমাদের যদি পিএইচটা ত্বকের পিএইচের থেকে নির্দিষ্ট পিএইচের থেকে বাইরে যায়, আমাদের ত্বকের ক্ষতি হবে। সব কিছু ভাই তুমি পিএইচ দিয়ে মেনটেন করতে পারো, প্রায় সব কিছু। তোমার যে তোমার ধরো পুকুরে মাছ আছে, ওই পুকুরের পানির একটা নির্দিষ্ট পিএইচ আছে, ওই পিএইচের থেকে যদি কম হয়, পুকুরের মাছগুলো মারা যাবে। ঠিক আছে? সো পিএইচটা খুবই ইম্পর্টেন্ট। সো এখন কোথাও যদি র্যান্ডমলি তোমার অ্যাসিড উৎপন্ন হয়ে যায়, তা পিএইচটা চেঞ্জ করে দিবে না। সো পিএইচ চেঞ্জ করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে। সো ওই জন্য আমরা বিশুদ্ধ জ্বালানি ব্যবহার ট্রাই করবো, নাহলে আমাদের এই তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড বলো বা নাইট্রিক অ্যাসিড বলো, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাসিড উৎপন্ন হয়ে আমাদের হচ্ছে পরিবেশের মারাত্মক ক্ষতি করবে। ঠিক আছে? সো এই জন্য আমরা জ্বালানি বিশুদ্ধ জ্বালানি ব্যবহার সর্বোচ্চ ট্রাই করবো। ওকে, দেন কি হয়, যে এই যে অ্যাসিডগুলো ছিল, এই অ্যাসিডগুলো তোমার পরিবেশের ছড়ায় সেটা থাকে, অ্যান্ড আলটিমেটলি এরা বৃষ্টি যখন পড়ে, বৃষ্টির পানির সাথে এরা বিক্রিয়া করে, গ্যাসগুলা বিক্রিয়া করে, দেন এটা অ্যাসিড বৃষ্টিতে রূপান্তর করে, দেন মাটিতে পড়ে। অ্যাসিড বৃষ্টি তোমার গায়ে লাগলে ভাই মারাত্মক ক্ষতি হবে। অ্যাসিড বৃষ্টি তোমার ওই পুকুরের পানিতে পড়ে, মাছের ক্ষতি করে, সব মাছ মারে ফেলে। অ্যাসিড বৃষ্টি তোমার গাছে পড়ে, গাছ মরে যায়, মানে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। ওই জন্য আমাদের বিশুদ্ধ জ্বালানির দিকে ফোকাস করতে হবে। হ্যাঁ, সো এখন বলছে রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব। সো তুমি যদি রাসায়নিক শক্তিগুলা মানে নেগেটিভলি ইউজ করো, তাহলে তো আমি বলে ফেলছি অনেক কিছু, যেমন তোমার গ্লোবাল ওয়ার্মিং হবে, তোমার ক্লাইমেট চেঞ্জ হবে। ক্লাইমেট চেঞ্জ হলে কী হবে? পৃথিবীর বিভিন্ন অংশ তোমার ধ্বংস হয়ে যাবে, সমুদ্রে তলিয়ে যাবে, মানে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে, পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে। সো আমাদের কেয়ারফুল হওয়া লাগবে। ঠিক আছে? সো এবার আসলে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার। সো জ্বালানি হিসেবে আমরা নর্মালি যেসব ইউজ করি, যেমন তোমার হচ্ছে মিথেন, ইথেন, এদেরকে আমরা মাটি থেকে বের করি। ঠিক আছে? সো এদেরকে মাটি থেকে যখন বের করি, সো এই জিনিসটা কিন্তু এক পর্যায়ে শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব? ওই জন্য আমরা হচ্ছে ইথানলকে এখন জ্বালানি হিসেবে ইউজ করা শুরু করছি। সো ইথানলকে জ্বালানি হিসেবে ইউজ করলে সুবিধা কি ভাইয়া? সুবিধা হচ্ছে ইথানলকে বানানোটা তুমি চাইলে বানাইতে পারবা। সো যেটা তুমি বানাইতে পারতেছো সেটা কি উৎপাদন করা সম্ভব, যেটা উৎপাদন করতেছো সেটা কি শেষ হইতে দেরি আছে। বা যেটা তুমি উৎপাদন করতে পারতেছো না, যেমন তোমার মিথেন গ্যাস তুমি বানাইতে পারতেছো না নর্মালি, তখন কি হবে? এটা তোমার এক পর্যায়ে শেষ হয়ে যাবে। ওই জন্য ইথানলটা ব্যবহার করাটা এখন বেশি জরুরি। ঠিক আছে? সো অনেকে হচ্ছে বিভিন্ন আমেরিকা বলো বা ব্রাজিল বলো, এরা হচ্ছে কি করতেছে, এরা হচ্ছে পেট্রোলের সাথে ইথানল মিক্স করে ইউজ করতে বলতেছে। কেন কোনো এক পর্যায়ে যায় ইথানলের ব্যবহারটা আমরা বাড়াবো। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি জিনিস। অ্যান্ড এখানে বলছি ইথানল আমরা কেমনি বানাবো, এটার সম্বন্ধে একটু আইডিয়া দিচ্ছে, যে আলু, ভুট্টা, ইক্ষু বা আখ বা কুষার বলে অনেকে। সো এইগুলা থেকে আমরা গাজন প্রক্রিয়ার মাধ্যমে তোমার ইথানল বানাতে পারি। সো যেটা আমরা বানাতে পারি, অ্যান্ড দেখো আলু আমরা তো চাইলে ভাই ক্ষেতের উপর ক্ষেত আমরা আলু বানাতে পারি, বলো না? তারপরে হচ্ছে তোমার ল্যান্ডের পর ল্যান্ড হচ্ছে আমরা এগুলো আবাদ করতে পারি বা উৎপাদন করতে পারি। ওই জন্য আমরা ইথানলকে বর্তমানে জ্বালানি হিসেবে ব্যবহার করার ট্রাই করতেছি। ঠিক আছে? সো এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট এই পর্যন্তই। তো নেক্সট পার্টে আমরা আলোচনা করবো হচ্ছে তড়িৎ রসায়ন নিয়ে। সো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে।